আচ্ছা, তাহলে গত লেকচার পর্যন্ত আমরা মোটামুটি হচ্ছে এইটার প্রুফ দেখলাম, তাই না? আচ্ছা, প্রুফে কি শেষ করছিলাম নাকি? হ্যাঁ, প্রুফ দেখলাম, তারপরে মানে সর্বোচ্চ দক্ষতার শর্ত দেখলাম, তারপরে হচ্ছে আমরা পাওয়ারফুল স্টেজ দেখলাম, তারপরে হচ্ছে আমরা এই যে লস অফ জেনারেটর দেখলাম মোটামুটি। আবার এইগুলো আর কি মোটামুটি থিওরি যতদূর কভার করা যায়, যতদূর কভার করে পারা যায় ততদূর কভার করছি আমরা। তো আজকে মোটামুটি আমরা জেনারেটরের ম্যাথ দিয়ে শুরু করব। মানে ম্যাথ দিয়ে শুরু করবো বলতে আমরা প্রত্যেকটা ক্লাসের আগেই ট্রাই করি যে ম্যাথের কনসেপ্ট দেওয়া আর কি। তো কনসেপ্ট দিলে আসলে তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে তোমাদের সেই ম্যাথ কনসেপ্ট দিয়ে, ম্যাথমেটিক্যাল যে কনসেপ্টগুলো এটা দেবো। এবং এটার বেনিফিট তোমরা এখন বুঝতে পারবে না, যখন ম্যাথ করবা তখন বুঝতে পারবা। মোটামুটি বলতে পারা যায় যতগুলো কনসেপ্ট ততগুলো টাইপের মনে করা ম্যাথ আমরা ভেতরে আছে। বলতে পারে যে আমরা আগেই ম্যাথের করে নিচ্ছি, ম্যাথের ফর্মুলা টর্মুলা প্র্যাকটিস করে নিচ্ছি, জাস্ট ওখানে গিয়ে ওই নিয়মই থাকবে, শুধু মানগুলা কি করব ইনসার্ট করে করে আমরা জাস্ট ভ্যালুগুলো বের করবো, অ্যান্সারগুলো বের করবো, এছাড়া কোনো চেঞ্জ নেই। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাছে প্রথম যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সিরিজ জেনারেটরের বা ডিসি মেশিনের যেরকম বলতে পারো, এটাকে বলতে পারি কনসেপ্ট 1। এক নম্বর কনসেপ্টে আছে হচ্ছে আমাদের যে টাইপটা বাছাই করে নিছি আমরা, সেটা হচ্ছে ডিসি সিরিজ জেনারেটরের। ডিসি সিরিজ জেনারেটর হচ্ছে আমাদের এক নম্বরের কনসেপ্ট নিয়ে আমরা ডিল করব। তাহলে ডিসি সিরিজ জেনারেটর বলতে আসলে এই সিরিজ নাকি শান্ট নাকি হচ্ছে কোন কার উপর ডিপেন্ড করবে, এটা আসলে ফিল্ডের পজিশনের উপর ডিপেন্ড করে নাম হয়। কোনটা সিরিজে থাকবে, কোনটা শান্টে, কোনটার নাম শান্ট, কোনটার নাম সিরিজ, তাই না? তাহলে ফিল্ড যদি সিরিজে থাকে তাহলে তার নাম হচ্ছে কি ডিসি সিরিজ জেনারেটর। আর ফিল্ড যদি প্যারালালে থাকে বা শান্টে থাকে তাহলে আবার ডিসি শান্ট জেনারেটর। তাহলে অবশ্যই ফিল্ড কিসে থাকবে? সিরিজ থাকবে। তাহলে এই হচ্ছে তোমার কি মূলত আর্মেচার না? প্রথমে আমরা কি দেখাই বলো? আর্মেচার। এটা হচ্ছে কি তোমার সেই আর্মেচার, তাই কি না? এই হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স, আর এই হচ্ছে কি আর্মেচারের ইনডিউসড ইএমএফ, তাই কি না? তাহলে আর্মেচারের ইনডিউসড ইএমএফটাকে আমরা কি বলি? ইজি বলি, অথবা অনেকে ইও বলে থাকে, এবং তার রেজিস্ট্যান্সকে কি বলা হয়? আরএ। আর এই হচ্ছে কি তাহলে পুরোটা আর্মেচার, তার সাথে যে ফিল্ডটা থাকবে কিসে বলের সাথে? সিরিজে, তাই না? আমরা ওই যে গতকালকে দুটো পার্ট দেখতেছিলাম, একটা হচ্ছে আর্মেচার, আর এগুলো থিওরিতে প্রচুর কথাবার্তা এসেছে আসলে সিরিজে কীভাবে বলা হবে, তাই না? বলছিলাম না প্র্যাকটিক্যালি যে আসলে কমিউটারের কোথায় গিয়ে লাগবে সাথে, এগুলো মোটামুটি বলা হয়েছে টুকটাক, মানে ব্রাশের সাথে আমরা দেখছিলাম, তাই না? এগুলো যে কোথায় লাগছে বলো? ব্রাশের সাথে, এগুলো আলোচনা করা হয়েছে, তোমরা একটু রিকল করলেই পাই যাবে। আর এই জায়গায় আসলে আমরা অ্যাট লাস্ট কী পাবো বলো? অ্যাট লাস্ট পাবো হচ্ছে আমরা সেই, এবং আমরা এইগুলো আলোচনা করছি কোথায় দেখো, আমি একটু দেখাই দিই তোমরা অথবা, হ্যাঁ, টাইপস অফ জেনারেটরের ভেতর ওই দিন আমরা একদম ধরে ধরে দেখাচ্ছিলাম যে কোন প্রান্ত কোথায় লাগাতে হবে, ব্রাশের কোন প্রান্ত লাগাইতে হবে। এই যে এইটায় দেখো, এইটাই আমরা দেখাচ্ছিলাম ব্রাশের কোন প্রান্ত লাগাইতে হবে, আরেক প্রান্ত থেকে সাপ্লাই নিতে হবে। এগুলো আমরা 3D স্ট্রাকচার থেকে দেখছিলাম। এইটা মনে পড়ে? মনে না পড়লেও মনে পড়বে, ভিডিও দেখলে মোটামুটি কি আইডিয়া পাবা প্রিভিয়াস ব্যাক। তার মানে এই ফিল্ডেরও কি আছে? নিজস্ব রেজিস্ট্যান্স আছে না? তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলবো? সিরিজ রেজিস্ট্যান্স, RSE বলবো। এবং সিরিজ যেহেতু ফিল্ডের রেজিস্ট্যান্স, বুঝতে পারা গেছে? ওকে, তাহলে এবং আর্মেচার, এই আর্মেচার যে কারেন্টটা পাঠাবে সেটাকে আমরা বলবো আর্মেচার কারেন্ট IA। এবং আমরা জানি সিরিজ জেনারেটরের বেলায় আর্মেচার কারেন্টটা যা হবে, এটা এখানে কি লাগাবো? আমরা লোড লাগাবো না, এখানে এই জায়গায় আসলে আমরা কি লাগাবো? লোড লাগাবো, এবং এইখানে লোড লাগাবো। তাহলে এই কারেন্টটাই কি? লোড কারেন্ট না? লোড কারেন্ট। এবং এইটা হচ্ছে আমার সে কি ভোল্টেজ? প্লাস মাইনাস। আমরা অনেক সময় এটাকে টার্মিনাল ভোল্টেজ অফ VT বলে থাকি, একদম টার্মিনালের, এটাকে বলে টার্মিনাল। আবার এটাকে অনেক সময় VLও বলে, আবার অনেক সময় শুধু আমরা কি বলতে পারি? একে জাস্ট V দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি মোটামুটি। বুঝতে পারা গেছে? তাহলে এই জিনিসটাকে আমরা পুরাপুরি এখন কি মানে এরকম আর্মেচার ফার্মেচার না দেখায় কি আমরা এই জিনিসটাকে পুরাপুরি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি? জাস্ট একটা আর্মেচারকে রিপ্রেজেন্ট করাইতে পারি, আর্মেচারের নিজের রেজিস্ট্যান্স RA, আর আর্মেচারের যে ইনডিউসড EMF সেটা হচ্ছে কত বলো? EA। এরকম দিতে পারি না? এত কিছু গোল ফোল না আঁকায়, ব্রাশ ট্রাশ না দেখায়, তাই না? ইলেকট্রিক্যাল মডেল আমরা কারণ ট্রাই করতেছি। আর এর সাথে সিরিজে থাকবে কি বলো? ফিল্ড থাকবে। কি থাকবে? ফিল্ড। এবং সেটার ফিল্ডের রেজিস্ট্যান্স হচ্ছে RSE বললাম। এবং এই জায়গায় আমরা আসলে কি লাগবে? লোড লাগবে। কোনো কনফিউশন আছে কোনো প্রকারের? কনফিউশন থাকা উচিত না। এবং এইটার যে ভোল্টেজ সেটাকে আমরা বলতে পারি যে VL, লোড ভোল্টেজ, অথবা অনেক সময় VTও বলে, অথবা অনেক সময় সাপ্লাই ভোল্ট মানে টার্মিনাল ভোল্টেজ VO দ্বারা যে আর কি রিপ্রেজেন্ট করে পারো।
এই যে আর্মেচারের যে ইন্ডিউসড ইএমএফ সেটা কী হবে, এখান থেকে কী পাঠাবে, একটা কারেন্ট পাঠাবে, সেটাকে বলবো আর্মেচার কারেন্ট, এবং ওইটাই আসলে এখানে কি স্যার কী কারেন্ট, লোড কারেন্ট, লোডে যে কারেন্টটা যাবে, তাই না? তাহলে মোটামুটি এখান থেকে আমরা দুটো ইকুয়েশন বলতে পারি, ডিসি সিরিজ জেনারেটর বেলায় আর্মেচার কারেন্টটা যা হবে দেখো লোড কারেন্টটা কী হবে তাই হবে না, কারণ মোটামুটি সিরিজে কী আছে সমান আছে, তাই না? তাহলে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি ভাই সিরিজ জেনারেটরের বেলায় আর্মেচার কারেন্ট যা, আবার লোড কারেন্ট তাই, আবার আমরা ফিল্ড কারেন্টও কি তাই, ফিল্ড কারেন্টও তাই না, ফিল্ড কারেন্টও কি তাই না, এইটা কি কারেন্ট, ফিল্ডের কারেন্ট না, ফিল্ডে যে কারেন্ট আছে ফিল্ডে তো ওই আর্মেচার কারেন্ট বা ফিল্ড কারেন্ট বা লোড কারেন্ট সব একে যাবে। তাহলে মোটামুটি এটাকে আমরা একটা মানে ইকুয়েশন বলতে পারি, তাই না? আর একটা এটা তো গেলো মানে কারেন্টের গেল, আমরা ভোল্টেজের কি একটা লুপ চালাতে পারি না এখানে। আমি বললাম না ডিসি মানে ডিসি সার্কিট পারা যে কথা, ডিসি মেশিন পারা কোনো একদম দুর্ভাত টাইপের, তাই না? তাহলে আমরা যদি বলতে চাই যে ভাই আসলে এই যে ভোল্টেজটা ইএ অথবা ইজি, তাই কি না, আমরা ইজি বলি কারণ বইতে দেখবা তোমাদের যে অ্যাডমিশনের যে বইপত্রগুলো সব জায়গায় আসলে ইজি দেওয়া আর কি, তো তোমরা ইও দিতে পারো আবার দিতে পারো, সেটা তোমাদের ইটস আপ টু ইউ। তাহলে এই যে ভোল্টেজটা আমরা এখানে আছে, তাই না? তাহলে এই ভোল্টেজটা কে পাবে, কিছু পরিমাণ কে আর্মেচারের কন্ডাক্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা নিজে ড্রপ করবে, আর ফিল্ডের যে রেজিস্ট্যান্স সে নিজে কিছু করবে ড্রপ করবে, আর এখান থেকে অর্থাৎ ইজি থেকে এই ড্রপ আর এই ড্রপ বাদ দিয়ে আমরা কি পাবো, টার্মিনাল ভোল্টেজ পাবো। অন দ্য আদার হ্যান্ড আমরা কি বলতে পারি ভাই এই ভোল্টেজ 3 ভাগে ভাগ হবে, অল্প কিছু আর্মেচার নিচে ড্রপ করবে, অল্প কিছু ভোল্টেজ ফিল্ড ড্রপ করবে, আবার আর বাকিটা কী হবে লোডে যাবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে ইজি ইকুয়াল টু আমরা বলতে পারি আই এ আর এ, পারি কিনা, প্রথমে এ ড্রপ প্লাস, তাহলে কথা হবে বলো আই এ আর এসি, বলতে পারি কিনা, পারি, প্লাস হবে কি বলো ভিএল। আর একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, দেখো তো আমি এই আর রেজিস্ট্যান্সকে এখানে দেখাইছি, ভালো কথা দেখালাম, আর এর যে ভোল্টেজ সেটাকে আমরা এখানে দেখালাম, সেটাও ভালো কথা। আর এই যে ব্রাশ আছে, ব্রাশের কি নিজের রেজিস্ট্যান্স আছে না, ব্রাশের কি নিজের রেজিস্ট্যান্স আছে না, তাহলে ব্রাশ রেজিস্ট্যান্স বলে নাই, মানে এটা অপশনাল, মানে ভিবি যে ব্রাশ ভোল্টেজ সেটা হচ্ছে অপশনাল, ভিবি অপশনাল কেন, যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা ব্রাশ ভোল্টেজ নিব, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ব্রাশ ভোল্টেজ নাই। এই জন্য আমি একটু ওকে ডট সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করলাম যে আসলে এটা কিন্তু মানে মাস্ট না, বুঝতে পেরে গেছে, কিন্তু এই তিনটা কিন্তু মাস্ট, অর্থাৎ এখানকার যে ভোল্টেজ সেটা এ নিবে আর এ নিবে, এটা কিন্তু মাস্ট, কোনো বিকল্প নাই এর। আর ব্রাশ ভোল্টেজ থাকলে আসলে ভিবি অ্যাড হবে, আর না হলে অ্যাড হবে না, বুঝতে পেরে গেছে। আচ্ছা, এখন কথা আছে যে এখানে কিছু কথাবার্তা আছে, তোমাকে যদি বলে প্রতি ব্রাশের ভোল্টেজ 2 ভোল্ট, প্রতি ব্রাশের ড্রপ, প্রত্যেকটা ব্রাশের ড্রপ কয় ভোল্ট প্রতি বলে 2 ভোল্ট বলে, তাহলে আমার তো এখানে 2 ভোল্ট বসালে হবে না, কারণ ব্রাশ কি একটা থাকে না দুটো থাকে, দুটোতে দুজন মিলায় কিন্তু 4 ভোল্ট, খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আর যদি বলে যে ব্রাশ ভোল্টেজ ড্রপ তাহলে কোনো কথাবার্তা নেই, যা থাকবে তাই। কিন্তু যদি বলে প্রতি ব্রাশের ড্রপ তাহলে কিন্তু আসলে 2 দ্বারা গুণ করে বা দুটো যোগ করে তারপর এখানে বসাবো, বুঝতে পেরে গেছে। তাহলে ব্রাশ ভোল্টেজটা মোটামুটি কি আমাদের কাছে অপশনাল, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে আরও কিছু ইকুয়েশন অ্যানালাইসিস করি। যদি এই ইজির মানটা, এটার ইজির মান বের করার এটা হচ্ছে কেভিএল ইকুয়েশন, কেভিএল না, তাহলে এই ইজি বের করা যাবে কি দিয়ে বলো, কেভিএল দিয়ে বের করা যাবে। আবার এই ইজিটাকে আমরা চাইলে এইভাবে কেভিএল দিয়ে না বের করে যদি সাফিসিয়েন্ট ডাটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ফর্মুলা দিয়ে বের করতে পারি। আমরা এই ফর্মুলাকে প্রুভ করে আসছি না গত কয়েকটা লেকচারে, 5 ZNP/60A, এটা কিন্তু মুখস্থ, তোমার এখন মুখস্থ না আমি জানি, এই জন্য বলতেছি না, 60A 5 ZNP/60A, তাই কি না, 5 ZNP/, তাহলে ইজিটা বের করা যেতে পারে কেভিএল থেকে। আর যদি পর্যাপ্ত ডেটা মানে ফাই এর পরিমাণ মানে ফ্লাক্স পার পোল, ফাইয়ের পরিচিত ফ্লাক্স পার পোল, তাই না, যেটা হচ্ছে কন্ডাক্টর সংখ্যা, এন হচ্ছে নাম্বার অফ টার্ন, পি হচ্ছে পোল সংখ্যা, 60 আর এ হচ্ছে প্যারালাল পথের সংখ্যা, এই সাফিসিয়েন্ট ডাটা থাকলে আমরা এইভাবে কি বের করতে পারি, ইজি বের করতে পারি। তাহলে ইজি আমরা ফর্মুলা থেকে বের করতে পারি, আবার আমরা চাইলে কেভিএল দিয়ে কী করতে পারি, বের করতে পারি। তোমরা আসলে প্রশ্নের ধরন দেখলেই বুঝতে পারবা আসলে কোনটা দিয়ে কোনটা বের করা লাগবে, বুঝতে পারা গেছে। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম। আচ্ছা, এইখান থেকে আমরা ফার্দার কিছু অ্যানালাইসিস করব এই ইকুয়েশন থেকে। দেখো, আমরা ফিজিক্সের কিছু যখন ফর্মুলা পড়াশোনা করে আসছি, ওইখানের ফর্মুলার কিছু টেকনিক আমার এখানে লাগবে, মোটামুটি ওইগুলো লাগবে আর কি। আমরা দেখো তো, আচ্ছা, একটা মেশিন যখন তৈরি হয়ে যাবে, আমরা বলতেছিলাম ভাই এই জেড কে চেঞ্জ করা যাবে, যেটা হচ্ছে কন্ডাক্টর সংখ্যা। একবার যখন ওই কম্পিউটারের ভেতর কন্ডাক্টর ঢুকায় ফেলানো হবে, পরবর্তীতে আর কন্ডাক্টরকে আর কি করা যাবে না, বাড়ানো বা কমানো যাবে না। একইভাবে দেখো প্যারালাল পথের সংখ্যা কি করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আচ্ছা, পোলের সংখ্যা কমানো যাবে না, বাড়ানো যাবে না। তাহলে দেখো তো ইজি যদি বলি যে ইজি আসলে এটা তো ফিক্সড, জেড ফিক্সড, পি ফিক্সড, এ ফিক্সড, আবার 60ও ফিক্সড, মোটামুটি কিন্তু সবগুলোই ফিক্সড। শুধু ভ্যারিয়েবল কে বলো তো, এই ফাই আর এন হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে ফাই যদি ভ্যারি করি ইজি ভ্যারি করবে,
এন ভ্যারি করলে কি ভ্যারি করবে, মোট কথা কিন্তু সবাইকেই ভ্যারি করলে কিন্তু ইজি চেঞ্জ হবে। ফাইকে চেঞ্জ করলে হবে, জেডকে চেঞ্জ করলে ভ্যারি করবে, এনকে চেঞ্জ করলে, পিকে চেঞ্জ করলে, সবাইকে চেঞ্জ করতে পারলে ইজি চেঞ্জ হবে। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আসলে কোনটা পসিবল, ফাই আর এনকে চেঞ্জ করা যাবে, বাকিগুলোকে চেঞ্জ করা যায় না। বুঝতে পারা গেছে? তাহলে ফাই আর এন হচ্ছে মানে ফাংশন হচ্ছে ইজির ফাংশন হচ্ছে ফাই আর এন, মানে ফাই আর এনের উপর ডিপেন্ড করবে, বাকিগুলো তো আসলে চেঞ্জ করা যাবে না। বুঝতে পারা গেছে? এখন এই যে ইজি আর এই যে ফাই আর এন এরা কেমন সম্পর্কে সমানুপাতিক বলো তো? এরা কি সমানুপাতিক সম্পর্কে যুক্ত না? আমরা যদি এরকম একটা ইকুয়েশন লিখি যে ভাই এক্স বাই ওয়াই এরকম, সরি মানে আমরা যদি বলি ওয়াই ইকুয়াল টু যদি বলি এম ইন্টু এক্স বাই মনে করো সি, এরকম যদি লিখতে চাই, তাই না? এরকম যদি লিখি আর কি, তাহলে ওয়াইটা আসলে এই পুরা সিস্টেমের ইকুয়েশনের কি উপরে আছে না? আবার এখানেও দেখতে হবে যে এখানে যে কনস্ট্যান্ট এটার ওপরে কি আছে বলো, এম আছে না, আর এক্স আছে উপরে, তাই না? তাহলে মানে এও ওপরে, আবার এও ওপরে, এরাও ওপরে, তাহলে ওয়াই এম আর এক্স এই তিনজন আসলে সমানুপাতিক সম্পর্কযুক্ত। কিন্তু দেখো তো ওয়াই আছে কোথায় বলো, উপরে, কিন্তু সি আছে কোথায়, নিচে। তাহলে কিন্তু বুঝতে হবে ওয়াই আর সি এর সম্পর্ক কি বলো, ব্যস্তানুপাতিক, মানে উল্টানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এরকমভাবে লিখতে পারি ওয়াই ওয়ান বাই কি বলো ওয়াই টু লিখতে পারি। তাহলে এম এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক না? তাহলে এম কি ওপরে ছিল না, এম কোথায় ছিল ওপরে, তাহলে এ যেরকম বইছে ওই এম ওয়ান বাই এম টু এরকমই বসবে। বুঝতে পারা গেছে? ইন্টু এক্স কোথায় ছিল ওপরে, আবার ওয়াই একই লেভেলে আছে, তাহলে আবার কি সেই এক্স ওয়ান বাই কি বলতে পারবো, এক্স টু বলতে পারবো। কিন্তু সি আসলে আছে কোথায়, নিচে, তাহলে তো আসলে সি ওয়ান বাই সি টু না লিখে উল্টা করে দেবো সি টু বাই সি ওয়ান। এইটুকু তো বোঝা গেছে না, জানি এটা করা যায়, বুঝতে পারছো? এটা কি করা যায়, করা যায়। তাহলে এখান থেকে আমরা এরকমভাবে লিখতে পারি যে বলতে পারি ভাই ইজি ওয়ান বাই কি বলতে পারি বলো, ইজি টু, তাই কি না, ইকুয়াল টু আমরা কি বলতে পারি ফাই ওয়ান বাই বলো ফাই টু ইন্টু কত হবে বলো এন ওয়ান বাই এন টু। তাহলে মোটামুটি দেখো এই ফর্মুলাগুলোকে মোটামুটি আমরা কম্প্যারিজন রুল বলে চালাবো, এগুলো মনে রাখতে হবে। আমি কিন্তু এরকম মানে প্রত্যেকবার বলবো না, আমি শুধু বলবো কেভিএল দিয়ে ইজি বের করো, ফর্মুলা দিয়ে ইজি বের করো, কম্প্যারিজন রুল দিয়ে বের করো। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে সিস্টেম, তখন যেন হাউ করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পারা গেছে নাকি জানেন? তাহলে ইজি বের করা যাবে কেভিএল দিয়ে বের করা যাবে, ইজি বের করা যাবে ফর্মুলা দিয়ে, আবার ইজি বের করা যাবে কম্প্যারিজন রুল দিয়ে বের করা যাবে। আচ্ছা, কম্প্যারিজন রুল কখন লাগবে? মনে করো যে কথার কথা এখন স্পিড আছে 400 আরপিএম, তাহলে 400 আরপিএম অবস্থায় তোমার ভোল্টেজ আছে মনে করো 220 ভোল্ট, অর্থাৎ এই আর্মেচারকে আমরা যদি 400 আরপিএমে ঘুরাই তাহলে এখানে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেটা হচ্ছে 400 ভোল্ট, এরকম বললাম। তা প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি 400 আরপিএম বলছিলাম না, আমি যদি 400 আরপিএমে না ঘুরাই, আমি যদি 500 আরপিএমে ঘুরাই, তাহলে আসলে ভোল্টেজ ইনডিউসের পরিমাণটা কত হবে সেটা বের করতে হবে। তবে কি কম্প্যারিজন হয়ে গেল না? একটা দেওয়া আছে আর একটা কি করতে হবে, বের করতে হবে। মানে একটার ডেটা দেওয়া আছে, এন ওয়ানের বেলা ইজি ওয়ান দেওয়া আছে, তাহলে এবার কি কম্প্যারিজন করে এন টু দেওয়া আছে ইজি টু বের করতে হবে। এই হচ্ছে কম্প্যারিজন করে আমরা এই ফর্মুলাগুলো বের করতে হবে। তাহলে এগুলোকে বলা হয় কম্প্যারিজন। বুঝতে পারা গেছে? অর্থাৎ একটার জন্য স্পিড বা ভোল্টেজ দেওয়া থাকবে, আর একটার জন্য সেই স্পিড বা ভোল্টেজ কি করতে হবে তোমার বের করতে হবে। তাহলে কি কম্প্যারিজন ফর্মুলা দিয়ে বের করতে হবে। সিম্পলি যদি এগুলো দিয়ে থাকে তাহলে ফর্মুলা, আর কেভিএল দিয়ে বের করতে বললে কেভিএল। বুঝতে পারা গেছে? এখন একটা জিনিস দেখার বিষয় দেখো, এখানে আমরা এরকম বলতে পারি, দেখো না বোঝা গেছে নাকি জানি? আচ্ছা, এইবার দেখো এই ইকুয়েশনটাকে আমি কালার প্যানেলে ভালো হতো আমাদের জন্য আজকে নাও, তারপরও ইজি ওয়ান বাই ইজি টু লিখতে পারি। এই ফর্মুলাগুলিকে মুখস্থ করবেন, এগুলিকে মুখস্থ করবেন, এগুলোকে মুখস্থ করবেন, মুখস্থ করবেন একটা জিনিস, এটা বানাইতে পারবেন না? ইজি ওয়ান বাই ইজি টু, ফাই ওয়ান উপরে ছিল তাহলে ফাই ওয়ান বাই ফাই টু, এন ওয়ান উপরে ছিল এন ওয়ান বাই এন টু, সহজ হিসাব। আর যদি মনে করো কখনো এ চেঞ্জ করে দেয় তাহলে তো নিচে ছিল ভাই, তাহলে কি হবে এ টু বাই এ ওয়ান, ব্যাস সিম্পল হিসাব, এরকম করে দিবেন। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে নাকি? তাহলে প্রশ্নে এই ফাই ওয়ান ফাই টু দেওয়া থাকবে বা দিতেও পারে নাও পারে, আমরা প্রশ্নের উপর ডিপেন্ড করে এগুলোর মান বের করতে আর কি ইয়ে হবে। একইভাবে এখন দেখো এই যে ফাই ওয়ান বাই কি ফাই টু না, এখন দেখো আসলে ফ্লাক্স ডিপেন্ড করে হচ্ছে কারেন্টের উপর। কি বের করে বলো? এখানে যদি এই ফিল্ডের যদি কারেন্ট যদি বেশি যায় তাহলে কি বেশি ফ্লাক্স তৈরি করবে, যদি কারেন্ট এখান থেকে কম যায় তাহলে সে কী করবে, কম ফ্লাক্স তৈরি করবে। বুঝতে পারছি না জানি? এ যদি কি করে বেশি কারেন্ট ফ্লো করে এর ভিতর দিয়ে তাহলে কি ও বেশি ফ্লাক্স দিবে, আর কম কারেন্ট দিলে কি করবে, কম ফ্লাক্স তৈরি করবে। সুতরাং ফ্লাক্স আর কারেন্টের মধ্যে সম্পর্ক কেমন, সমানুপাতিক সম্পর্ক না? তাহলে এই যে হচ্ছে ফ্লাক্স সমানুপাতিক সম্পর্ক কারেন্টের বলো কারেন্টের সাথে। বুঝতে পারছেন জানি? তাহলে দেখো এই ওয়াই আর এম কেমন সম্পর্কে ছিল বলো, সমানুপাতিক। তাহলে কি লিখতে পারছি ওয়াই ওয়ান বাই ওয়াই টু এম ওয়ান বাই এম টু, তাহলে ফাই আর আই কি কেমন সম্পর্কে, সমানুপাতিক। তাহলে আমি কিরকম লিখতে পারবো যে ফাই ওয়ান বাই
ফাই টু ইকুয়াল কি বলতে পারি বলো I1 বাই I2, এই যে বোঝেন এই শিশির সমানুপাতিক সম্পর্ক হলে তো কাবজাব করে লেখা যায় আর কি ফাই 1 বাই ফাই টু I1 বাই I2, তাই কি না? তাহলে আমরা এখন দেখো তো ভাই এই ফাই তো কি এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক না? তাহলে মানে ফ্লাক্সটা কারেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাই কি না? তাহলে আমরা ফাই 1 বাই ফাই টু কে আমরা কি বলতে পারি আসলে I1 বাই I2 লিখলে তোকে মাইন্ড করবে না, কারণ আমরা জানি কি ফ্লাক্স কার সাথে সমানুপাতিক, কারেন্টের সাথে সমানুপাতিক। বুঝতে পারছেন না? বুঝেন নেন তাহলে ইকুয়াল হবে ইন্টু কথায় বলো N1 বাই N2। তাহলে এই ফর্মুলাগুলোকে আমরা কিন্তু কী বলে চালাবো বলো? কম্প্যারিজন ফর্মুলা দিয়ে চালাবো। কখন কোনটা লাগবে? ধরো এখানে মনে করো কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, ধরো কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, মনে করো এরকম বলতেছে, ব্যাপারটা এরকম বুঝে ভোল্টেজ মনে করে N1 অবস্থায়, মনে করে 400 RPM অবস্থায়, 400 RPM 2 অ্যাম্পিয়ার কারেন্ট অবস্থায়, 400 আর্মেচার ঘুরছে 400 RPM এ, আর্মেচার কারেন্ট যখন কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার, এবং তখন ভোল্টেজ আসছে কত? মনে করো 220 ভোল্ট। এবং যদি স্পিড যদি 450 RPM হয় এবং ভোল্টেজ যদি হচ্ছে স্পিড যদি 450 RPM অবস্থায়, ভোল্টেজ যদি আমরা 240 ভোল্ট করতে চাই, তাহলে আসে কারেন্ট কত লাগবে বের করা যাবে না? এইগুলোকে তখন কম্প্যারিজন ফর্মুলা দিয়ে আমরা কী করে বের করব। বুঝতে পারা গেছে? তাহলে এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে মানে মেইন ফর্মুলা থেকে আমরা কি ফর্মুলাকে বানাচ্ছি না, মেইন ফর্মুলাগুলো থেকে আমরা আসলে কম্প্যারিজন করে করে বানাচ্ছি। N1 অবস্থায় কত হবে, N2 অবস্থায় কত হবে, ফাই 1 অবস্থায় কত হবে, ফাই 2 অবস্থায় কত হবে, I1 অবস্থায় কত হবে, I2 অবস্থায় কত হবে। তাহলে এই ফর্মুলাগুলোকে আমরা কি বলে চালাই দেবো বলো? কম্প্যারিজন ফর্মুলা বা কম্প্যারিজন রুল বলে চালাই দেবো। বুঝতে পারা গেছে? ঠিক আছে। তাহলে সিরিজ জেনারেটরটা কি এমন লাইট জ্বালা রাখছো না? আর কি সিরিজ জেনারেটর হলো, তাই না? আচ্ছা, এরপরে চলে যাবো কোথায়? আমরা শান্ট জেনারেটরে চলে যাবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে আমরা আগেই বলছি যে আসলে কোনটার নাম সিরিজ, কোনটার নাম শান্ট, আসলে সেটা ডিপেন্ড করবে কার উপর? ফিল্ডের পজিশনের উপর, আর্মেচারের সাথে। এখানে আর্মেচারের সাথে সিরিজ ছিল, তাহলে নাম কি? ডিসি সিরিজ জেনারেটর। বুঝতে পারা গেছে? তো এরপরে যেটা দেখবো আর কি ডিসি শান্ট জেনারেটর। সত্যি কথা বলতে বিশ্বাস করো, অঙ্ক এই ছাড়া আর কোনো টাইপের অঙ্ক নাই। বুঝতে পারা গেছে? আর আছে কোন টাইপের অঙ্ক সেগুলো বলে ফেলছি আমরা, এই যে পাওয়ারফুল স্টেজ থেকে আসবে। এই দুই ধরনের অঙ্ক ছাড়া কোনো অঙ্কই নেই। এই যে অঙ্ক এর উপর বেসিস করে আসবে, আর না হয় এই যে কাপসাপগুলোর উপর আসে আসবে, এর ছাড়া আর কোনো অঙ্ক নেই। বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই? তাহলে ডিসি কী হবে? ডিসি কি? শান্ট জেনারেটর। নাও তাহলে যদি ডিসি শান্ট জেনারেটর, তাহলে শান্ট বলবো মানে বলবো ফিল্ডের পজিশনের উপর, তাই না? তাহলে যদি বলি এটা হচ্ছে আমার আর্মেচার, আর এখানে কি থাকবে বলো? ব্রাশ থাকবে না? হ্যাঁ, ব্রাশ থাকবে। তাহলে এবার শান্ট মানে প্যারালাল, তার মানে ফিল্ড কই থাকবে? শান্টে থাকবে, মানে প্যারালাল থাকবে যদি বলি। তাহলে এই যে হচ্ছে তোমার সে কি ফিল্ড না? তাহলে এই ফিল্ডটা কোথায় আছে বলো? শান্টে আছে না, প্যারালাল আছে না? আর এই হচ্ছে তোমার কি বলো? এই জায়গায় সে লোড লাগাই দেবো, এই যে এই জায়গায়। হ্যাঁ, তাহলে এখানে যে আর্মেচারের কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমরা বলবো RA, এবং ভোল্টেজ এখানে কী হবে? ইনডিউস হবে, সেটাকে আমরা কি বলতেছি বলো? EA। তাহলে এবার আর্মেচারে কারেন্ট যেটা পাঠাবে, তাই কি না? এটা কি বলো? IA না? আর্মেচারে যেটা কারেন্ট, তাই কি না? এটা কী বলবো আমরা? IA। তাহলে এই IA এখানে কয় ভাগে ভাগ হবে বলো? 2 ভাগে ভাগ হবে না? তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলো? এটাকে আমরা কি ISH, তাই কি না? কারণ এটা কি শান্টের রেজিস্ট্যান্স, তাহলে শান্টের বিরুদ্ধে প্রবাহিত কারেন্ট ISH, এবং বাকিটা কই যাবে বলো? এই IL বলতে পারি, তাই না? এরকম বলতে পারি তো নাকি? এবং ওইটার যে অ্যাক্রস যে ভোল্টেজ, সেটাকে আমরা কি বলতে পারি বলো? VL। তাহলে মোটামুটি এটাকে পুরাপুরি আমরা ইলেকট্রিক্যালি মডেল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাই কি না? তাহলে সেক্ষেত্রে কেমন হবে? এই পাশে আমরা কি দেখাবো বলো? এই পাশে ফিল্ড দেখাবো, এই পাশে কি সেই আর্মেচারের রেজিস্ট্যান্স, এই পাশে কি বলো? সেই আর্মেচারের ইনডিউসড ভোল্টেজ। আর ওইটার এই জায়গায় যে ভোল্টেজটা আমরা পাবো, সেটাকে আমরা VL বলতে পারি, VT বলতে পারি, V বলতে পারি, যা ভাই বলো করা যাবে তো? এটা কারেন্টকে আমরা বলতে পারি কি আর্মেচার কারেন্ট, এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি বলো? শান্ট কারেন্ট, এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি বলো? IL, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে আগের বারের যে ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন ছিল, এইবার কি তাই হবে? এবার কি তাই হবে? হবে না, কারণ আগের বারের আর্মেচার কারেন্ট যা, লোড কারেন্ট তাই, ফিল্ড কারেন্টও কি তাই, কিন্তু এবার কিন্তু সবাই আলাদা। দেখো, আর্মেচার কারেন্ট আলাদা, ISH আলাদা, ILও কি আলাদা। তাহলে এবার কিন্তু সমান বলা যাবে না। কিন্তু আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি ভাই, আর্মেচার কারেন্টের যোগ ইকুয়ালটি হবে শান্ট কারেন্ট এবং কি বলো? লোড কারেন্ট। তাহলে মোটামুটি এটাকে আমরা একটা ইকুয়েশন বলতে
পারি কারেন্টের ইকুয়েশন, বুঝতে পারা গেছে? তাহলে কি চেঞ্জ হবে, কিন্তু বুঝতে পারা গেছে? তোমার কাজ শুধু এইটুকু এখনো, বিশ্বাস করো বাকিটা ডিসি সার্কিট। বাকিটা কি সার্কিট? মনে করো এখানে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে ড্রপ হবে, এখানে ড্রপ হবে, আর কোনো কাজে তোমার মনে করো প্রশ্ন এটা দেবে, তোমার বলবে ভিটি বের করে, এই ফর্মুলাটা বলে কিছু জানার দরকার নেই তোমার। এই ভোল্টেজ দেওয়া থাকবে, তোমাকে বলবে কি এই ভোল্টেজ বের করো, তাহলে কি এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে কী হবে? এই ভোল্টেজ পাবে না? সহজ হিসাব, বুঝতে পারা গেছে? তাহলে এটা যদি এটাকে আমরা তো ইজি বলে থাকবো। এখন যদি বলে যে ইজি বের করো, তাহলে ফার্স্টে আমরা কেবিএল দিয়ে বের করা যাবে না? যাবে কিনা ভাই, বলা যাবে কিনা? তাহলে আমরা বলতে পারি কি ভাই, এই যে ইজি সেটা আসলে এ ড্রপ করবে, তাই কিনা? তাহলে এ ড্রপ করলে কত হবে বলো? আই এ আর এ প্লাস বাকিটা কী হবে? এখানে সাপ্লাই হবে না, প্লাস কী হবে? ভিএল। এইটাকে আমরা কি আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, যে ভাই আই এ আর এ যদি আমরা এইভাবে চালাই, লুপ চালাই, তাহলে এর ভোল্টেজ কে নিবে আর বাকিটাকে নিবে এ নিবে না? অর্থাৎ এই ভোল্টেজ আর এই শান্টের ভোল্টেজ দুজন কিসে আছে? প্যারালাল আছে না? তাহলে এর ভোল্টেজ ড্রপ আর এই শান্টের ভোল্টেজ ড্রপ কী হতে হবে? সমান হতে হবে। বোঝা গেছে শায়দ, নাকি বুঝিস নাই? ক্লিয়ার? অর্থাৎ এর ভোল্টেজ, লোডের ভোল্টেজ আর শান্টের ভোল্টেজ কী হবে? একইভাবে। তার মানে আই এ আর এ প্লাস আমরা কি বলতে পারি বলো? আইএসএইচ আর এস এইচ বলতে পারি। অঙ্কে ঘুরাবে কোন জায়গায়? অঙ্কে মনে করো তোরা করবে কি, এটা না দিয়ে মনে করে যে তোকে এমনভাবে ডাটা দিছে, মনে কর যে এই আরএসএইচ বের করার, মনে করে তোকে আইএসএইচ বের করতে বলতেছে। কি বের করতে বলছে? আইএসএইচ বের করতে বলছে। তো তুই করবি কি, মনে কর যে কোনোভাবে মনে কর এই জায়গার ভোল্টেজ, মনে কর যে আইএসএইচ বের করবি, কিন্তু দেওয়া আছে লোডের ভোল্টেজ। কিন্তু তখন তো বললাম যদি এটা না আঁকে তাহলে তো কনফিউশন পড়ে যাবে না, যে ভাই কারেন্ট বের করতে বলছে এর, কিন্তু ভোল্টেজ দেওয়া আছে কোন জায়গায়? লোডের। আরে ভাই শান্ট জেনারেটর পেলে লোডের ভোল্টেজও যা, শান্টের অ্যাক্রস ভোল্টেজও কি তাই, কারণ তারা দুজন কিসে আছে? প্যারালাল আছে। তাহলে লোডের ভোল্টেজ যা, এই শান্টের ভোল্টেজও কি বলো? একই না? সুতরাং এর ভোল্টেজ দ্বারা এর রোধ দ্বারা ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবে? কারেন্টটা পেয়ে যাবে, সহজ হিসাব। বুঝতে পারা গেছে? এই হচ্ছে ঘোরাবে মোটামুটি স্যার, এইটা আঁকাইতে পারলে কোনো ব্যাপার না। বুঝতে পারা গেছে? তাহলে আমরা ইজি বের করলাম কি দিয়ে বলো? কেভিএল দিয়ে বের করলাম। আমরা খুব ফাস্ট আগাচ্ছি। ইজির মান আমরা কি ফর্মুলা দিয়ে বের করতে পারবো নাকি? সেটাকে কি বলতে পারি? 5ZnP/, চল একটু মুখ দিয়ে বের কর, তোর খাওয়া বানি বল, মুখ দিয়ে কর। 5ZnP/60, বুঝতে পারছিস? এটা মুখ দিয়ে বের খাওয়া বানি, তোর সমস্যা নেই। নে, তাহলে এটা কি বের করা যাবে? ফর্মুলা দিয়েও বের করা যাবে, তাই কিনা? এখন আমাদের কি কম্প্যারিজন ফর্মুলা কীভাবে সেটা দেখা দরকার না? শান্টের বেলায় নাও। তাহলে জেড কি চেঞ্জ করা যাবে? না। পি কি চেঞ্জ করা যাবে? না। আর নাম বলো, কন্ডাক্টর সংখ্যা চেঞ্জ করা যাবে? পোল সংখ্যা চেঞ্জ করা যাবে? প্যারালাল পাথ চেঞ্জ করা যাবে? চেঞ্জ করতে পারবো কি? ফাই আর এন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? ইজি 1/ইজি 2। এই ইজি আর ফাই কি একই পাশে আছে কিনা, মানে উপরে নিচে উপরেই আছে, তাহলে কি বলতে পারো? 5/2 ইন্টু বলতে পারবে কত বলো? n1/n2। বুঝতে পারা গেছে? এইবার এইটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি দেখো তো একটু। ইজি 1/ইজি 2, তাই কিনা? ইজি 1/ইজি 2। আর এই যে 5/2 কে এখানে আমরা কি বলতে পারি? i1/ কত বলতে পারি? i2 ইন্টু n1/n2। আমরা যে বলতেছিলাম ভাই, এই যে ফ্লাক্স কারেন্টের সাথে কি সমানুপাতিক, তাহলে এই কারেন্টটা কোন কারেন্ট? ফিল্ডের কারেন্ট। এটা কিন্তু জেনারেটরও কারেন্ট না। তুমি এই জায়গায় কারেন্ট নিতে পারবা না, এই জায়গায় কারেন্ট নিতে পারবা না, নিতে হবে কোন জায়গায় কারেন্ট? ফ্লাক্স যেখান থেকে প্রডিউস হচ্ছে সেই জায়গায় কারেন্ট নিতে হবে। তাহলে ফ্লাক্স প্রডিউস হচ্ছে কোন জায়গাতে? এইখান থেকে। তাহলে তোমার কারেন্ট নিতে হবে কোন জায়গাতে? এই জায়গা থেকে, ফিল্ডের। বুঝতে পারা গেছে? তাহলে ফিল্ডের কারেন্টের নাম কি? আইএসএইচ না? তাহলে এখানে বলতে হবে কি ভাই? ISH1, ISH2। কিন্তু আগের বার কি এই কারেন্টও যা, এই কারেন্টও তাই, এই কারেন্টও তাই, এই জন্য আর কোনো কাপসাপ আমরা করিনি। বুঝতে পারা গেছে? কিন্তু এবার কিন্তু ISH, এবার তো শান্ট কারেন্ট আলাদা, তাহলে ISH1 বাই কি? ISH2। বুঝতে পারা গেছে? এখন দেখো এই শান্টের যে কারেন্ট, সেটাকে আমরা সময় কি ধরি? কনস্ট্যান্ট ধরি না? কথা বুঝছো নাকি বুঝো না? এই শান্টের কারেন্টটাকে আমরা কি ধরি? মনে পড়ে এই যে আমরা পাওয়ার লস যখন মানে কি বলে ভ্যারিয়েবল লস, মানে আর কি বলে জানি কনস্ট্যান্ট লস। তাহলে এই শান্ট ফিল্ড লসটাকে আমরা কি বলি দেখো তো? শান্ট ফিল্ড লসটাকে আমরা কি বলি? কপার লসটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট লস বলতে পারি না? কি লস বলতে পারি বলো? অর্থাৎ এর কারেন্টের আসলে কিন্তু কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? আবার একটু রিপিট করে দেই, কারণ তোমাকে এক কথা বারবার বলার লাগে। এই আরএসএস এর মান কেমন হয়? অনেক বেশি হয়। আরএসএস এর মান কেমন? অনেক বেশি হয়। সুতরাং এই জায়গার ভোল্টেজ আহামরি চেঞ্জ হইলেও, বা এই জায়গার যে ইনডিউস ভোল্টেজ এটা চেঞ্জ হইলেও, এটার মান করে চেঞ্জ হইলেও দেখা যাবে যে এইটার রেজিস্ট্যান্স যেহেতু অনেক বেশি, সুতরাং এটা কারেন্টের তেমন কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ ISH1 যা ISH2 কি তাই হবে। তাহলে বোঝা গেছে না? জানি আমার কথা কি বোঝা গেছে? জানি ক্লিয়ার তো? কিন্তু আগের বার কি তাই? এই জায়গায় যদি ভোল্টেজ চেঞ্জ হয়, তাহলে এই আর্মেচারের কারেন্ট কী হবে? চেঞ্জ হবে। আর ভাই আর্মেচার কারেন্টের চেঞ্জ হয় মানেই তো কার কারেন্ট চেঞ্জ হয়ে যাওয়া? এই ফিল্ডের কারেন্ট চেঞ্জ হয়ে যাওয়া।
কারণ সিরিজ যেহেতু এই যে কারেন্ট চেঞ্জ হলে ওখানে কী হবে, একই কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারা গেছে। কিন্তু এখানে কি তাই সেই সিনারিও না, এই ভোল্টেজ চেঞ্জ হলে এই কারেন্ট চেঞ্জ হবে, কিন্তু এই আইএসএইচ চেঞ্জ হতে পারবে না। কেন পারবে না? কারণ এর রোধের মান কেমন হয় ভাই, অনেক বেশি হয়। কিন্তু উচিত ছিল কি, এই যে আইএ ইকুয়াল টু আমরা কি বলতে পারতেছিলাম, আইএ ইকুয়াল টু আইএসএইচ প্লাস কাইএল না, তাহলে আইএ যদি চেঞ্জ হয়, এই কারেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে এই কারেন্টও চেঞ্জ হবে, এই কারেন্টে কী হবে, চেঞ্জ হবে। কিন্তু আসলে এই কারেন্ট চেঞ্জ হতে পারে না, এইটা চেঞ্জ হইলে এটা চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ হতে পারবে না, বুঝতে পারা গেছে। কিন্তু উচিত ছিল কি, এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, এটা কি চেঞ্জ হতে না, কিন্তু এটা চেঞ্জ হতে পারতেছে না। কেন? কারণ শান্টের রেজিস্ট্যান্স কেমন হয়, অনেক বেশি। যেহেতু শান্টের রেজিস্ট্যান্স বেশি, সুতরাং আমরা কি বলতে পারবো, কারেন্ট তেমন একটা চেঞ্জ হবে না। সুতরাং এই স্পিড পরিবর্তন বা ভোল্টেজ পরিবর্তন হইলেও এই কারেন্টের মানের আসলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি কারেন্টের পরিবর্তন না হয়, তাহলে ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হবে না। সুতরাং শান্টের বেলায় এইটা আসলে আমরা দেখাবো না, এই φ1 φ2 মানে ফ্লাক্স আসলে কনস্ট্যান্টই থাকবে শান্টের বেলায়, বুঝতে পারা গেছে। শান্ট ফিল্ডের ফ্লাক্স কেমন হবে, কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এর কারেন্ট কনস্ট্যান্ট, বুঝতে পারা গেছে। অর্থাৎ এই কারেন্ট বাড়লে কমলেও, এই কারেন্ট বাড়লে কমলে আপাত দৃষ্টিতে মনে হইলে বা এই কারেন্টও বাড়বে অথবা এই কারেন্টও কমবে, বাড়বে কমবে দুইজনে, আইএসএইচও বাড়বে কমবে, আবার আইএলও কে বাড়বে কমবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আরআইএসএইচের মান অনেক হওয়ার কারণে আইএসএইচের মানটা কি হয় না, বাড়েও না কমেও না, কি থাকে, ফিক্স থাকে। তাহলে কারেন্ট যদি ফিক্স থাকে, তাহলে বলো ফাইও কী হবে, ফিক্স থাকবে। সুতরাং ফাই ওপরেও যে ফাই নিচে ফাই, সে ফাই কাটাকাটি, আমরা যদি ওইখানে না কেটে এইখানে কাটে তাও কাটতে পারবো। তাহলে শান্টের বেলায় কিন্তু শুধুমাত্র ইজি1 বাই ইজি2 n1 বাই n2, কিন্তু সিরিজের বেলায় কিন্তু তা না, কিন্তু φ1 বাই φ2 আসবে, ফ্লাক্সের টার্ম আসবে, কিন্তু শান্টের বেলায় ফ্লাক্সের টার্ম আসবে না। মাথার ভিতরে ভালো করে ঢুকে নাও। এখানে তো ফ্লাক্স পাতায় ফ্লাক্স খুঁজে বেড়ায় না জানি, এখানে ফ্লাক্স দেওয়াই থাকবে না ম্যাক্সিমাম অঙ্কে। আমাকে φ1 পাতাইছে ভাই, φ1 φ2 জানি না, শান্টে তো ফ্লাক্স চেঞ্জ হয় না, তাহলে কী হবে, দুটো কাটাকাটি একই জিনিস থাকবে। উপরেও যদি 20 মিলি ওয়েবার থাকে, তাহলে নিচেও কত, 20 মিলি ওয়েবার, তাহলে কী হবে, দুটো কাটাকাটি যাবে। বুঝতে পারা গেছে নাকি জানি, আরও ভালো করে বোঝাতে হবে, বুঝা গেছে। তাহলে দেখো, কিন্তু কথা হচ্ছে মানে শান্ট জেনারেটরের বেলায় ভালো করে বুঝো, শান্ট জেনারেটরের বেলায় মানে কোনো কিছু বলে নাই ফ্লাক্স পরিবর্তন হবে নাকি হবে না, তাহলে বাই ডিফল্ট ধরে নেব ফ্লাক্স পরিবর্তন হবে না। কিন্তু ইনকেস যদি প্রশ্নে বলে দেয় যে ভাই ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই তোমার কী করতে হবে, ফ্লাক্স পরিবর্তন হওয়া ধরে নিয়ে করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে φ1 φ2 কাটাকাটি করা যাবে না। আর ইন জেনারেল যদি কিছু না বলে দেয়, ইজি1 বাই ইজি2 n1 বাই n2, সিম্পল হিসাব। আর এক্ষেত্রে কত, ইজি1 বাই ইজি2 φ1 বাই φ2 n1 বাই 2। এক্ষেত্রে তো ফিক্স ধরার কোনো অপশান নাই, কারণ এই কারেন্ট চেঞ্জ হলে এই কারেন্ট অটোমেটিক চেঞ্জ হবে, কারণ সিরিজে আছে তারা। রাইট, বুঝিস নি, বুঝছো, ইজি1 বাই ইজি2 n1 বাই n2। তাহলে এটা কেভিএল, এটাকে আমরা কি বলো কম্প্যারিজন ফর্মুলা। এগুলো বারবার বলতে গেলে ভালো লাগে না, তোমরা দেখি আর কি, বুঝতে পারা গেছে। নাও তাহলে এইখান থেকে এটা আসলে কোত্থেকে, আমরা জানি যে ভাই ফিল্ড কারেন্ট কার সমানুপাতিক, কারেন্ট, কিন্তু কোন কারেন্ট, যার ফ্লাক্স তার কারেন্ট, কার ফ্লাক্স এর ফ্লাক্স, তাহলে কার কারেন্ট এর কারেন্ট, তাহলে কত ভাই আইএসএইচ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে φ1 বাই φ2 ইকুয়াল টু কি বলতে পারি, আইএসএইচ 1 বাই আইএসএইচ 2। তাহলে ওই যেটাকে ধরে নিয়ে আমরা এখানে বসাই দিচ্ছি, তার মানে সুন্দর কথা আছে ভাই, এটা আসলে কাটাকাটি হয়ে যাবে আর কি, বুঝতে পারে যদি কিছু না বলে দেয়। কারণ কারেন্ট যেহেতু মানে কনস্ট্যান্ট, ফ্লাক্সও কী হবে, কনস্ট্যান্ট, বুঝতে পারা গেছে না, জানি নাও। তাহলে 2 নাম্বার 3 নাম্বার আছে কি বলো, লং শান্ট জেনারেটর। পরে বারাতে এত কিছু বলা লাগবে না, এরপরে শুধু মনে করে মেরে দিলে হয়ে যাবে না। তাহলে সিরিজ গেল আর কি চলে গেল বলো, শান্ট গেল, তাই কি না। এখন কি আসবে বলো, লং শান্ট আর কি শর্ট শান্ট, তাই না। ডিসি লং শান্ট, ডিসি জেনারেটর বলতে পারো। তাই না। আবার আমরা জানি কি লং শান্ট আবার কয় ধরনের হতে পারে বলো তো, 2 ধরনের, কী কী বলো তো। শান্ট 2 প্রকার, পড়ালেখা করো না নাকি ভাষায়, বলো এটা কয় প্রকার। শান্ট 2 প্রকার, লং শান্ট আর কি শর্ট শান্ট। আবার লং শান্ট শর্ট শান্ট আবার কয় প্রকার, 2 প্রকার। কিউমুলেটিভ আর একটা কি ডিফারেন্সিয়াল, তাই না। যদি ফ্লাক্স কি হয় যোগ হয় তাহলে কিউমুলেটিভ, আর ফ্লাক্স যদি কি হয় বিয়োগ হয়, ফ্লাক্স যদি কমে যায়, দুটো মিলে ফ্লাক্স কমে যায় তাহলে কি ডিফারেন্সিয়াল, দুটো ফ্লাক্স যদি কি হয় বেড়ে যায় তাহলে কি হবে কিউমুলেটিভ, বুঝতে পারা গেছে। তাহলে এইগুলো কথাবার্তা টুকটাক এগুলো আসলে তোমাদের লেভেলের না, হ্যাঁ, তারপরও জানা রাখলাম যদি কখনো আসে মানে থিওরিতে চলে আসতে পারে। এগুলো তোমাদের লেভেলের না পড়াশোনা, এই যে ডিফারেন্সিয়াল কিউমুলেটিভ, তারপরও এটা বলার দরকার বললাম, বুঝতে পারছি শায়দ দেখে দিকে। তাহলে
লং শান্টের বেলা কী হবে আসলে লং শান্ট ডিসি জেনারেটর দুটো ফিল্ড থাকে তাই না, তাই কি না? একটা থাকবে সিরিজ, একটা থাকবে কিসে, শান্টে থাকবে তাই না? তাহলে লং শান্টে হচ্ছে আর্মেচারের সাথে সিরিজে থাকে, মনে পড়ে? ওই তোমরা করো কি জানি বলে ওই মানে আরেকবার যদি কোনো ভুলে যাওয়ার কি আরেকবার এসে করে দেবেন, অবশ্য তোমাকে ভরসা আছে ভাই, ইউটিউবে তো আছে, পরে দিয়ে নিবানি। এটা বাজে ভরসা তৈরি আছে তোমাদের ভিতরে, সমস্যা নেই, আমরা কিছু কিছু লেকচার প্রাইভেট করে দেবো। হ্যাঁ, তো মোটামুটি তখন আসলে কান্নাকাটি বাজে যাবে আর কি, ঠিক আছে? না আমার অত ভিউ বাড়ার দরকার নেই বাবা, এত ভিউ বাড়ানোর দরকার নেই আমার। ওই সব কমেন্টের আমার আমার কমেন্ট করার লোক আছে, অত কমেন্ট করার দরকার নেই আমার। কিন্তু কথা হচ্ছে যে মানে ইনস্ট্যান্ট না শিখলে সমস্যা, প্রচুর সমস্যা। তাহলে তো আর এখানে পড়ার দরকার নেই, ইউটিউব দেখে শিখলেই তো হচ্ছিল, বুঝতে পারছেন? যাক, এখন থেকে হয়তো কিছু ভিডিও প্রাইভেট করে দেবে আর কি, বুঝছো? আরে শেষ কি আছে, কি বলছিস বল তুই? প্রাইভেট করলে সবার জন্য, আবার কি তোমার কি স্পেশাল অ্যাক্সেস দেবো নাকি আমি? নাও তাহলে এই জায়গায় আমরা কী লাগাবো, লোড লাগাবো তাই না? তাহলে এখানে দেখলাম দুটো হচ্ছে ফিল্ড আছে তাই কিনা আমার কাছে, তাই না? কয়টা ফিল্ড আছে? দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছ সিরিজ ফিল্ড, একটা কি ফিল্ড, শান্ট ফিল্ড। তাহলে লং শান্ট আসলে থাকে থাকে এই জায়গায়, আর শর্ট শান্টে কোন জায়গায় থাকে, থাকে এই সুশান্ত পড়াশোনা করো এই বাসায়, জ্বর কমতেছে না? আর তোমার, তুমি দোস্ত সেবা যত্নে ব্যস্ত নাকি? এ পড়ো না নাকি? এ পড়াই হয় না? হ্যাঁ রে দুনিয়া, আগে পড়াচ্ছি আমি, তা কি কি আশায় বসে আছো? এটা কথা তুমি ভুলে যাবে না। নাও করুর ভাই, থিওরি যা পড়াইছি নোট করে ফেলবা। নাও তাহলে এখানে যে কারেন্ট সেটা কী হবে, আর সোয়ানের কথা বাদ দিলাম, সোয়ান লেভেল আলাদা না, সোয়ান এসে কি আরে আরে হচ্ছে কি তোমার সেই ইন্ডিয়ান ভোল্টেজ, সেটাকে আমরা বলবো ইএ। আর আর্মেচারের কারেন্ট না, এই কারেন্ট এসে কয় ভাগে ভাগ হবে, এখানে 2 ভাগে ভাগ হবে তাই কিনা? এটা কি আইএস? আর হামিদ তো বিসিএস নিয়ে ব্যস্ত না, হাজমিন বিসিএস নিয়ে ব্যস্ত। যাও ও কি কথা, এ তো কোনো লাইন নাই, এরা নিব কিন্তু হ্যাঁ তোমাকে অবস্থা করুন এরা তো। ও রিভাইজ দিছিলা, ভালো, খুবই ভালো। নাও তাহলে মোটামুটি আমরা কারেন্ট পেলাম কি আইএ, এখানে তো একই আগের মধ্যে তাই না? তাহলে ক্ষেত্রে আমরা কি পাইলাম বলো, আইএ ইকুয়াল টু কি বলতে পারি, আইএসএইচ প্লাস কি বলতে পারি, আইএল বলতে পারি তাই কি না? আমরা যদি কেভিএল চালাই সেটা আবার বলতে পারবো না, এটাকে আমরা ইও বলতে পারি, ইজিও বলতে পারি। ইজি ইকুয়াল টু তাহলে কত হবে বলো, এ ড্রপ না, আইএ আর এ প্লাস আইএ আর এসি এর ড্রপ, আর বাকিটা কী হবে, একই লোড ভোল্টেজ না, বাকিটা হবে ভিএল। তাহলে আমরা এভাবে চলে ভিএল এর মানও যা, আবার এর ড্রপ ভিএল এর মান যা হবে এর মানে কী হবে বলো তো, তাই হবে না? সুতরাং এখান থেকে আবার কি বলতে পারি, এটাকেই বলতে পারি ইজি ইকুয়াল টু বলতে পারি কি বলো, আইএ আর এ প্লাস কত হবে, আরে কমন নিয়ে নি লাগবে না বাবা, নাও ভিএল কত হবে, আইএসএইচ আর এসএস। আমি কিন্তু পরের ব্রাশ ভোল্টেজ নেই নাই, বুঝছো? আসলে কিন্তু ব্রাশ ভোল্টেজ সব জায়গায় ইনক্লুড করা আছে, বুঝতে পারে? যদি প্রশ্ন না থাকে তাহলে ব্রাশ ভোল্ট যোগ করে দেবো, আর যদি ব্রাশ ভোল্টেজ না থাকে তাহলে না থাকলে নাই, শেষ, বুঝতে পারা গেছে? তো এটা হচ্ছে আমার সেই কারেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেই কেভিএল ইকুয়েশন। আবার ইজি কীভাবে বের করা যেতে পারে বলো, ইজি বের করা যেতে পারে, এই বলো খাওয়াবানি বলো, বলো বলো, পাই না ফাই ZNP বাই 60 এ 60, 4-5টা ইংরেজিতে বলছি, একটা বাংলায় বলছি, কেন সমস্যা কি? ইজি ইকুয়াল কি 5 ZNP বাই 60 এ, বুঝতে পারা গেছে? তাহলে এখান থেকে তো আমরা আবার সেই কম্প্যারিজন ফর্মুলা কি করতে পারি, ডিরাইভ করতে পারি না? কি বলো, ইজি 1 বাই কি ইজি 2 ইকুয়াল কত, 5 1 বাই 5 2 ইন্টু কত হয় বলো, n1 বাই n2। এমনি মোটামুটি আসলে ম্যাথ চ্যাথ না করলে করতে ইচ্ছা করে না, তাই না? নাকি আজকে থেকে ম্যাথ ধরছি, আজকে থেকে করাবে না নাকি, বাসাতে করবো না? ঠিক আছে না, তাহলে ইজি 1 বাই ইজি 2 ইকুয়াল কি বলতে পারি, 5 1 বাই 5 2 ইকুয়াল n1 বাই n2। এখন কথা আছে ভাই, আমি ইজি 1ও পাবো, ইজি 2ও পাবো, n1ও পাবো, n2ও পাবো, আসলে 5 1 কোথা থেকে পাবো আর 5 2 কোথা থেকে পাবো? কেন এই প্রশ্ন করলাম, কারণ এবার তো 5 দুইজনের হবে, এরও 5 হবে, আবার কি এরও 5, দুজন ফ্লাক্স উৎপন্ন করবে। তাহলে আসলে কোনটা নেব, আসলে কোনটা নেব সেটা প্রশ্ন না, প্রশ্ন দুটোই নিতে হবে। কী করবো আমরা প্রশ্ন দুটোই, কারণ দুটোই ফ্লাক্স দুটোই নেব। যদি সেটা কি হয়, কিউমিউলেটিভ হয়, যদি সেটা কী হয় বলো, কিউমিউলেটিভ হয়, তাহলে এর ফ্লাক্স আর এর ফ্লাক্স প্রথম অবস্থায় কী হবে, যোগ হবে, আবার পরের অবস্থায় কী হবে,
না যোগ হবে, কিউমুলেটিভ বলে প্রথম অবস্থার ফ্লাক্সগুলো যোগফল বাই দ্বিতীয় অবস্থার কি ফ্লাক্সগুলো যোগফল। বুঝতে পারছো না? বুঝে নেই? ক্লিয়ার না? বুঝতে পারছেন নাকি বুঝেন? হ্যাঁ বোঝা গেছে। প্রথম অবস্থার ফ্লাক্সগুলো প্রথম অবস্থা ধরে নেই, আমরা এরকম বলতে পারি যে ভাই এখান থেকে যে পাবো সেটা হচ্ছে ফাই এস এইচ, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত ফাই এস ই, আর এটা কত বলো ফাই এস এইচ, এটাকে 1 বলি 1 অবস্থায়, আর দ্বিতীয় অবস্থায় ফাই এসি 2। যদি সেটা কিউমুলেটিভ হয় তাহলে এই দুটো কী হবে বলে এখানে যোগ চিহ্ন হবে না? কী হবে বলে ফ্লাক্স দুটো কী হবে যোগ হবে, আর যদি ডিফারেন্সিয়াল হয় তাহলে কী হবে বিয়োগ হবে। বুঝতে পারছ? এগুলো নাই, তারপর একটু জাস্ট বলে রাখলাম। বুঝতে পারছ? কনফিউশন থাকতে পারে কোনো সময় থিওরি পড়ার সময় যে ভাই আমরা তো ফ্লাক্স দেবো, তাহলে এখানে কি আমরা সিরিজ ফিল্ডে ফ্লাক্স নেবো নাকি শান্ট ফিল্ডে ফ্লাক্স নেবো? দুটোই নিতে হবে, ডিপেন্ড করবে কার উপর। যদি যোগ করো তাহলে কোন জেনারেটর কিউমুলেটিভ, আর যদি বিয়োগ করো তাহলে কি জেনারেটর ডিফারেন্সিয়াল। এই আর কি, এই সারা কিছুই নাই না, শেষ তাহলে এবার। ঠিক আছে, আচ্ছা তাহলে তো আবার ভিএল এর মানও যা, আবার এই আইএসএইচ এর আরএসএইচ মানে কি তাই, এই যে সেই মান, তাই কি না? এটা গেলে লং শান্ট চলে গেল, তাই কি না? আচ্ছা এবার যদি আমরা একটু দেখার ট্রাই করি, কি বলো শর্ট শান্ট জেনারেটর দেখানোর ট্রাই করি, তাহলে এখানেই দেখালে ছোটো হয়ে যাবে। নাও একটু পেস্টেস খরচ করো, তাহলে এটাকে আমরা বলতে পারি কি শর্ট শান্ট ডিসি জেনারেটর। বুঝতে পারি শর্ট শান্ট ডিসি জেনারেটর, তাই কি না? তাহলে শর্ট শান্ট যদি ডিসি জেনারেটর হয় তাহলে এবার কি শুধু চেঞ্জ হবে কোন জায়গায়? শান্টের তো চেঞ্জ হবে না, শুধু ওকে হচ্ছে এই জায়গার থেকে কোন জায়গায় নেবে এখানে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে শর্ট শান্ট ডিসি জেনারেটর। ওকে, এই হচ্ছে কি তোমার সেই আর এসএইচ, ঠিক না? শান্ট ফিল্ড কিনা, আর এই হচ্ছে কি তার সেই এই তোমার সেই আর্মেচার রেজিস্ট্যান্স, আর সেই আর্মেচারের ভোল্টেজ, তাই না? এটাকে বলতে পারি আর এ, এটাকে বলতে পারি আছে ই এ। আর এখানে কি থাকবে বলো? শান্ট ফিল্ড থাকবে না এখানে, সরি এটা তো সিরিজ ফিল্ড না, শান্ট ফিল্ড তো এখানে থাকবে। সিরিজ ফিল্ড লাগেছিল এই জায়গায়, এদের লং শান্ট, আর এখন চলে গেছে এখানে, তাহলে কী হবে শর্ট শান্ট। বুঝতে পারা গেছে? আর এইখানকার যে ভোল্টেজ এখানে লোড লাগাবো না, তো সেই ভোল্টেজটাকে বলতে পারি ভিএল বা ভি বা ভিটি যাই বলো না। বুঝতে পারা গেছে? তাহলে আসো এবার এইখানে কোন কারেন্ট ফ্লো করবে? আর্মেচার কারেন্ট। এই আর্মেচার কারেন্ট এখানে কত ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। এটাকে আমরা বলবো কি আইএসএইচ, এটাকে আমরা কি বলবো বলো আইএসই, বা বলতে পারি আইএল। একই না? কারণ এটা তো আসলে লোডেরই কারেন্ট, কারণ এখান থেকে কি যাবে লোড কারেন্ট, লোড না এখানে কি থাকে বলো লোড, তাহলে লোডের কারেন্টও যাবে, এই যে কারেন্টও কী হবে তাই হবে না? তাহলে আমরা কি এবার কেসিএল ইকুয়েশন একই থাকবে, আই ইকুয়াল কি বলতে পারি বলো আইএসএইচ প্লাস কত হবে আইএল হবে। আবার আমরা যদি এইভাবে লুপ চালাই তাহলে এই ইজির মানটা আসলে কত হবে? ইজি ইকুয়াল কত হবে বলো? ইজি ইকুয়াল হবে এর ড্রপ, রেজিস্ট্যান্সের ড্রপ। তুমি বুঝতেছ নাকি বোঝো নেই? বোঝো এই জিনিস, আই আর এ আর কত হবে আইএসি আর এসি প্লাস কত হবে বলো ভিএল হবে। এইবার দেখো মজার বিষয় আছে কিন্তু একটা, দেখো এই টাইপের কিন্তু একটা ম্যাথও আমরা পাবো। বুঝতে পারা গেছে? এই টাইপের কিন্তু ম্যাথও পাবো, সাবধান, ভালো করে খেয়াল করবে। শান্ট হইলেই মোটামুটি আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে ভাই ভিএল আর ফিল্ডের ভোল্টেজ ড্রপ কী হবে সমান, এইটুকু আমাদের আসলে টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, তাই না? এখানে আমরা দেখলাম না শান্ট হইলেই লোড ভোল্টেজ আর কি শান্ট ভোল্টেজ কি মোটামুটি একই থাকবে, কিন্তু এখানে কি তাই হবে বলো তো? শর্ট শান্ট বেলাকে তাই হবে? এই জায়গার যে ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ সমান হবে না। তুমি বলতে পারো যে ভাই এই পয়েন্টের আর এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের আর এই পয়েন্টের ভোল্টেজ কী হবে? দুজন সমান হবে, কারণ এই দুই পয়েন্ট মোটামুটি কি প্যারালে আছে। বুঝতে পারা গেছে? তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, কিন্তু এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি না সমান না। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভিএল এর মান ভুলেও ডিরেক্ট কি বসানো যাবে না, আইএসএইচ আর এসএইচ বসানো যাবে না, কারণ মাঝখানে আবার ড্রপ আছে। তার মানে কি বলতে পারি বলো? এইটার যোগ এইটার সমান হবে এ ড্রপ আর এ ড্রপের যোগফল। এবার কিন্তু ভিএল আর আইএসএইচ আর সমান হবে না। বুঝতে পারা গেছে? তাহলে এক্ষেত্রে যেটা হবে আইএসএইচ আর এসএইচ এইটা ইকুয়াল টু কি বলতে পারি বলো এ ড্রপ, তাহলে কত বলো আইএসই আর এসি প্লাস হবে কত ভিএল, এরকম বলতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি যে এখানে যে ভোল্টেজটা পাবো আমরা পাবো না, এই ভোল্টেজ থেকে এই ড্রপ বাদ দিলে কোন জায়গার ভোল্টেজ জায়গার ভোল্টেজ পাবো, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কী হবে সমান হবে। তাহলে এটাকে আমরা সেই একইভাবে লিখতে পারি ভিএল মাইনাস এ ড্রপ আইএসই আর এসি। বোঝা নাই? হাত তোলো। ইকুয়াল হবে কি এই জায়গার ভোল্টেজ, তাহলে সেটা কত বলো আইএসি। তুমি যেভাবেই যাও না কেন মোটামুটি সে ঘুরে ফিরে একই ইকুয়েশন দাঁড়াবে। বোঝা গেছে না? জানি কনফিউশন করো না, কারো কোনো কনফিউশন থাকা উচিত না। ঠিক আছে, নাও
তাহলে তো মোটামুটি কেভিএল গেল। এখন আমরা কি বলতে পারি, ইজি ইকুয়াল টু, এটা তো ফর্মুলা বের করা যাবে না, 5ZnP বাই বলো কী হবে 60 হবে না, 5ZnP বাই 16 না 60 16 না 60 ভাই, অন্ধ নাকি তোমরা, 60 5ZnP বাই 60 বুঝতে পারছো। এখন এই 5 কোনটা হবে আসলে, আমরা এটাকে কি বলতে পারি বলে, কম্প্যারিজন ফর্মুলা লিখতে পারি এখান থেকে। কম্প্যারিজন ফর্মুলা কীভাবে লিখতে পারি, EG1 বাই EG2 ইকুয়াল টু কত হবে বলো, 5 1 বাই 5 2 ইন্টু কত হবে বলো, N1 বাই N2। তাহলে এই 5টা কোনটা হবে, দুইজনেরই ফ্লাক্স নেবে তাই না, এরও ফ্লাক্স নেবে এরও ফ্লাক্স নেবে তাই না। তাহলে 5SA ইজ 1 আবার 2 5AC 2। যদি কিউমিউলেটিভ হয় তাহলে কি হবে, দুটো ফ্লাক্স যোগ হবে, আর যদি ডিফারেন্সিয়াল হয় তাহলে বিয়োগ। এইরকম আর কি মোটামুটি জেনে রাখো, বুঝতে পারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আর একটা এর কারেন্ট, কার কারেন্ট, হ্যাঁ তাহলে 5SA যদি বের করতে চাও তাহলে কার কারেন্ট নিবা, এর কারেন্ট নিবা, ISA ইজ অন, আর 5AC নিতে গেলে কি এর কারেন্ট, বুঝতে পারা গেছেন জানি, ঠিক আছে তো নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 4 নাম্বার চলে গেল। এবার আসলে আরেকটা ম্যাথ, আরেকটা টাইপের এখনো জেনারেটর বাকি, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর মনে আছে। একটা হচ্ছে আমরা যখন ক্লাসিফিকেশন পড়ছিলাম তখন মেবি দেখানো হয়েছে, কই তা লসের আগে তাই না, হ্যাঁ এই যে দেখানো হয়েছে কি, হ্যাঁ কিউমুলেটিভ দেখাচ্ছে, এই যেগুলো দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই দেখা যায়। পার্মানেন্ট ম্যাগনেটিক কিন্তু কোনো কথাবার্তা হবে না, এতক্ষণ যা দেখলাম সব সেলফ এক্সাইটেড। সিরিজ দেখলাম, শান্ট দেখলাম, কম্পাউন্ডের 2 ভাগ লং শান্ট শর্ট শান্ট, তাহলে এইটা কাভার হয়েছে। বাকি আছে কোনটা, শুধু সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন, বুঝতে পারা গেছে। তাহলে এইটা দেখলেই আমাদের মোটামুটি আমরা ম্যাথের যে কনসেপ্ট মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে। তাহলে এখন দেখবো হচ্ছে এটা মনে হয় 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার। তাহলে এইটা হয়ে যাবে কত, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর তাই না। তাহলে সেপারেটলি কেন, এগুলো আমরা আগেও ক্লিয়ার করছি, অর্থাৎ আলাদাভাবে ফিল্ডকে কী করা হবে, এক্সাইট করা হবে, বুঝতে পারছি, ফিল্ডকে কী করা হবে, আলাদাভাবে এক্সাইট করা হবে। আর এখানে তো যেইটাই উৎপন্ন হচ্ছে ওইখানের কিছু একটা অংশ এখানে এসে ফিল্ড কয়েল কী করতেছে, এক্সাইট করতেছে, বুঝতে পারা গেছে। হ্যাঁ বুঝা গেছেন, এই জন্য বলা হচ্ছে ইজি বলা হচ্ছে। এখানে যে উৎপন্ন হবে ওইটার একটা অংশ, ওই আর্মেচার কারেন্টের একটা অংশ এই শান্টের কারেন্ট হয়ে এসে এখানে ফ্লাক্স ফিল্ড কী করছে, এক্সাইট করতেছে, বুঝতে পারা গেছে। একইভাবে সেম সিনারিও এখানেও একইভাবে কি সেই সেম সিনারিও, বুঝতে পারছি। কিন্তু এইবার ফিল্ডকে, এইবার সেপারেটলিতে এই ফিল্ডকে আসলে ইজির কোনো অংশ দিয়ে এক্সাইট করা হবে না, এই জন্যই বলা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, বুঝতে পারা গেছে না জানি। সেপারেটলি এক্সাইটেড কেন বলা হচ্ছে, এবার ফিল্ড পুরাপুরি আলাদা, কার থেকে, কার কাছ থেকে, ইজির কাছ থেকে পুরাপুরি আলাদা হয়েছে না। ওকে, এই যে ফিল্ড, এটা ফিল্ড না, ফিল্ডকে একদম আলাদাভাবে সাপ্লাই দেবে, এটা হচ্ছে তোমার সেই মানে কারেন্ট কম বেশি করানোর জন্য, আর এই হচ্ছে কি তোমার সেই একটা সাপ্লাই আমরা এখানে এক্সট্রাভাবে দেবো, বুঝতে পারা গেছে। এটা কি এক্সট্রাভাবে দেওয়া হলো কিন্তু, হ্যাঁ। আর এই জায়গায় সেই মূল আর্মেচার থাকবে, আর এখানে কি থাকবে তোমার সেই ব্রাশ থাকবে, এইখানে আসলে লোড থাকবে, সেটাকে আমরা বলতে এসেছিল ভি, তাই কিনা, ভালো করে খেয়াল করো, বুঝতে পারা গেছে। দেখো তাহলে এটা সেই এক্সট্রা ডিসি সাপ্লাই দিছি আমরা, তাই কি না। আর এখানে কি ব্রাশ, এই জায়গায় আর্মেচারের রেজিস্ট্যান্স, আর এটা কি আর্মেচারের ইনডিউসড ভোল্টেজ, তাই না। তাহলে এটাকে বলছে ইজি, এটাকে বলছে কত আর এ, তাই কি না। তাহলে এবার দেখো তো আমরা যদি এটার চালাই, কেভিএল চালাই, প্রান্ত প্লাস আর প্রান্ত মাইনাস, তাহলে ইজি ইকুয়াল কী বলতে পারি বলো, আই এ আর এ প্লাস হবে কি শুধু ভিএল, ভিএল ভাবে এটি। আর যদি তুমি ব্রাশ ভোল্টেজ দিতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারা গেছে। এখন কথা হচ্ছে যে দেখো বিষয়টা আগের বার প্রত্যেকটা থেকে দেখো, ইজির একটা মানে আর্মেচার যে কারেন্টটা, অর্থাৎ ইজির কাছ থেকে তো আর্মেচার কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে আর্মেচার কারেন্টটা দেখো একটা অংশ কোথায় এসে, একটা অংশ এদিকে এসে ওই ফিল্ড তৈরি করতেছে। কিন্তু এবার কি তাই হচ্ছে, এবার ফিল্ড তৈরি করতেছে কে বলো তো, একদম কি আলাদাভাবে না, অর্থাৎ এই ফিল্ডকে এক্সাইট করতেছি কীভাবে আমরা, আলাদাভাবে, অর্থাৎ এটাকে বলছে সেপারেটলি এক্সাইটেড। কী বলা হচ্ছে বলো এটাকে, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর বলা হচ্ছে, বুঝতে পারা গেছে। তাহলে এখান থেকে তো এটা কেভিএল দিয়ে বের করলাম, বুঝতে পারা গেছে না জানি। এটা কী দিয়ে বের করা যায়, 5 ZnP বাই বলো কত
60 কম্পারিজন ফর্মুলাগুলো বলো ইজি 1 বাই ইজি 2 phi 1 বাই phi 2 n1 বাই n2 এখন তো এইগুলো তো বের করতে পারবো নাকি ইজি 1 বাই ইজি 2 n1 বাই 2 আসলে এইবার এই phi কার হবে এই phi কার এর না তাহলে phi যে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক আমরা যে বলি যে phi হচ্ছে কি i এর সমানুপাতিক তাহলে ফ্লাক্স আর কারেন্ট তার এই কারেন্টগুলো নিয়ে অর্থাৎ এই আর্মেচার কারেন্ট নিয়ে মাতামাতি করে আসলে কোনো প্রকার কিন্তু কোনো লাভ নাই কারণ আর্মেচার কারেন্টের কোনো অংশ কোথায় যাচ্ছে না ফিল্ডে যাচ্ছে না তাহলে ফিল্ডে কি আলাদা কারেন্ট না তাহলে এই phi ক্রিয়েট করতেছে কি এ তাহলে কারেন্টও কারবার এর কারেন্ট হবে তাহলে সুতরাং আমরা এটাকে কিন্তু আইএও না আইএ2 না ফিল্ড কারেন্ট আইএফ1 বাই কত বলতে পারি বলো আইএফ2 ইনটু কত বলতে পারি n1 বাই n2 এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো ইজি1 বাই ইজি2 বলতে পারি কিনা তাহলে মোটামুটি এই হচ্ছে অবস্থা পারা যাবে তাহলে এখানে কিন্তু এই ফাইটা কিন্তু পুরাপুরি আলাদা কার কাছ থেকে আলাদা এই আর্মেচার এই পাশ থেকে পুরাপুরি একদম আলাদা বুঝতে পারা গেছে তাহলে মোটামুটি এখন আমরা কি করতে পারি বলো ম্যাথে শিফট করতে পারি পারা যাবে কিনা আর কিছু কথাবার্তা বলে তারপরে ম্যাথে ঢুকবো বুঝতে পারা গেছে আরও কিছু কথাবার্তা বলতে গেলে এইগুলো ছিল কি কনসেপ্ট ওয়ানের বেতন না 1 নম্বর কনসেপ্ট মানে এই টাইপের কনসেপ্ট আর কি তো সেকেন্ড যে আমাদের কাছে কনসেপ্ট আছে ওইটা মোটামুটি আরেকটু ম্যাথ বেসিসে কিছু কথাবার্তা বলে নেব যাতে আমাদের পরবর্তীতে গিয়ে আর কোনো প্যাসেজ টাসে না পড়তে হয় বুঝতে পারা গেছে ম্যাথ তো আসলে সোজা ম্যাথ তো আসলে কোনো বিষয় না কনসেপ্টই মেইন নাও তাহলে দেখো প্রথমত যেই টার্মগুলো সেকেন্ড কনসেপ্টের ভেতর যে টার্ম আসবে তার একটা হচ্ছে আর এ আর্মেচার রেজিস্ট্যান্স তাই কি না আর্মেচার প্রথম কথা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ধরেই নিবা যে আসলে তোমার কাছে আর্মেচার রেজিস্ট্যান্স দিবে না তোমাকে আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে হবে বুঝতে পারা গেছে তোমাকে আর্মেচার রেজিস্ট্যান্স করতে হবে বলো বের করতে হবে তোমার সেই আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে হবে এবং তোমাকে আর্মেচার রেজিস্ট্যান্স বের করার জন্য আসলে কিছু তোমাকে হেল্প করবে যেমন ধরো গিয়ে তোমাকে টার্ন সংখ্যা বলতে পারে কি বলতে পারে বলো টার্ন সংখ্যা বলতে পারে আবার কিছু কিছু টার্ম আছে স্লট সংখ্যা বলতে পারে হ্যাঁ এই টার্মগুলো আসলে বলতে পারে আবার দেখা যাবে যে কয়েল সংখ্যা বলতে পারে টার্ন সংখ্যা কয়েল সংখ্যা আবার তোমাকে কন্ডাক্টর সংখ্যা বলতে পারে যে কন্ডাক্টর সংখ্যা বলতে পারে অর্থাৎ কন্ডাক্টর সংখ্যা মানে কার মান জেড এর মান দেওয়া থাকতে পারে তাই না আবার তোমাকে কি বলতে পারে বলো প্যারালাল পথ দেওয়া থাকতে পারে সেটাকে বলতে পারি কত এ বলতে পারি তাই না এবং এর মান তো দুইটা হয় তাই না আমরা জানি তো নাকি যদি সেটা কি বলা ওয়েভ ওয়াইন্ডিং হয় বা ওয়েভ কানেক্ট ওয়াইন্ডিং হয় তাহলে তো আসলে কয়টা পথ ফিক্সড দুইটা তাই না মনে পড়ে এই যে ওয়েভ ওয়াইন্ডিং হলে ফিক্সড কয়টা পথ দুটো পথ আর ল্যাপ ওয়াইন্ডিং হলে যে কয়টা পোল সংখ্যার কী হবে এই যে ইকুয়াল টু পি তাই না আর যদি সেটা এগুলো তো মনে নাই সয় না নাকি ইকুয়াল স্যার এগুলো নতুন লাগে স্যার এই সব জিনিস নতুন লাগে না ঠিক আছে তাহলে এইখানে আমরা যেটা নিয়ে কাজ করব প্রথমে একটু কন্ডাক্টর সংখ্যা নিয়ে একটু কাজ করি ঠিক আছে কন্ডাক্টর সংখ্যা নিয়ে কাজ করবো আর হচ্ছে আমরা এই আর্মেচার রেজিস্ট্যান্স এই দুটো আসলে মূলত নিয়ে কাজ করবো বুঝতে পারা গেছে তাহলে কন্ডাক্টর হচ্ছে দেখো আমরা যদি বলি তোমাদের মানে কিছু ভিডিও না আমরা কিছু মানে খাতায় আঁকাইছিলাম না সেগুলো দেখে বুঝেছিলাম তাই না সেটাই তাহলে এরকম কন্ডাক্টর দেখছিলে কিনা বলো তো কন্ডাক্টরগুলোকে আসলে মূলত এক স্লট দিয়ে ঢোকানো হয় না এটা কি আসলে এই যে এক সাইড দিয়ে ঢোকানো হচ্ছে একটা হোল দিয়ে ঢোকানো হচ্ছে ওই পাশ দিয়ে বের করে নিয়ে এসে কি আর একটা কন্ডাক্টরের ভিতর ঢোকানো হচ্ছে এভাবে বারবার পেঁচায় আসলে কি একটা বড় একটা কয়েল আমরা পাচ্ছি এই পুরোটাকে আমরা কি বলবো একটা কয়েল বলবো বুঝতে পারা গেছে তাহলে যে এরকম বলতে পারি যে ভাই এইটা এগুলোকে বলে ওভারহ্যাং বলে না এবং আর ঢোকানো হচ্ছে তাহলে এই যে মোটামুটি তো এটা কি একটা এটা হচ্ছে একটা কন্ডাক্টর বুঝছো একটা কন্ডাক্টর কটা কন্ডাক্টর একটা কন্ডাক্টর যদি দুটো কন্ডাক্টর তাহলে কেমন হবে তা দুটো কন্ডাক্টর মানে কি এভাবে যাবে এভাবে গিয়ে এভাবে ঢুকবে তাই না এরকম ঢুকবে নাকি মানে একটু বড় দেখাইতে হবে আর কি এই হচ্ছে কয়টা কন্ডাক্টর বলো তো দুটো কন্ডাক্টর বুঝতে পারছো তাহলে দুটো কন্ডাক্টর বুঝতে পারা গেছে যাই হোক মোটামুটি তাহলে আমরা যদি বলি যে ভাই এইটা হচ্ছে একটা কন্ডাক্টর নাকি এইগুলো তো আর ভোল্টেজ ইন্ডিউস হয় না এইগুলো থেকে ভোল্টেজ ইন্ডিউস হয় না এগুলোতে কিন্তু ভোল্টেজ ইন্ডিউস হয় না বোঝা গেছে নাকি তাহলে এইটা হচ্ছে একটা কন্ডাক্টর এগুলো তো আর কন্ডাক্টর না এগুলো হচ্ছে পুরাটা কন্ডাক্টর সরি মানে এগুলো তো কি না এই কি বলে মানে এগুলোতে ওভারহ্যাং তাই না এগুলো তো আর কি উৎপন্ন হয় না বলো ভোল্টেজ উৎপন্ন হয় তাই না আসলে
আমার একটু ভুল হচ্ছে, দেখো এদিকে এরকম যদি বলি, এইটাকে বলে একটা টার্ন বলা হবে, এটাকে বলে একটা টার্ন। কি বলা হবে? একটা টার্ন। তাহলে এইটা কয়টা টার্ন বলো? একটা টার্ন এই পর্যন্ত, আবার কি এইটা কি আর একটা টার্ন। তাহলে এখানে টার্ন আছে কয়টা বলো তো? একটা। এখানে টার্ন কয়টা? টার্ন দুটো। কেন? এই যে পুরাটা একটা টার্ন, আর এখানে কয়টা এরকম জিনিস? একটা, দুটো। তাহলে ক্ষেত্রে টার্ন কয়টা বলো? টার্ন আছে কয়টা? দুইটা। বুঝতে পারা গেছে? আর এইটুকেই কি উৎপন্ন হয়? ভোল্টেজ ইন্ডিউস হবে না? এইটুকুই কি উৎপন্ন হয় বলো? ভোল্টেজ ইন্ডিউস হবে না? দেখো, তাহলে এইটা তো একটা কন্ডাক্টর, তাই না? এইটাকে বলা হবে কন্ডাক্টর, এইটুককে বলা হবে কি বলো? কন্ডাক্টর। কিন্তু এগুলো তার কন্ডাক্টর না, এগুলো হচ্ছে ওভারহ্যাং। এগুলো কি বলো? ওভারহ্যাং। এগুলো কি বলো? ওভারহ্যাং। তাহলে এটা হচ্ছে একটা কন্ডাক্টর, এটা কি বলো? একটা কন্ডাক্টর। তাহলে একটা টার্নে বলতে কয়টা কন্ডাক্টর পাচ্ছি আমরা? দুটো কন্ডাক্টর পাচ্ছি। কিন্তু বুঝতে পারা গেছে? তাহলে এক টার্নে কয়টা কন্ডাক্টর? মানে আমরা বলতে পারি কি এরকম, ওয়ান টার্ন সমান বলতে পারি ভাই টু কন্ডাক্টর। বলতে পারি কিনা শায়দ? টার্ন কিন্তু একটা, টার্ন কটা বল? একটা। কিন্তু কন্ডাক্টর এ পাশেরটা এ পাশে একটা, এগুলো তার কি উৎপন্ন ভোল্টেজ ইন্ডিউস হয় না। তাহলে এবার বল, এখানে টার্ন আছে কয়টা? এই টার্ন চারটা আছে। টার্ন কটা আছে? টার্ন মানে পুরো একটা লুপ। এই যে পুরো একটা, মানে পুরো একদম এভাবে 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 একদম পুরো একটা লুপ, ঠিক না? এভাবে পুরো একটা লুপ, এটাকে বলে টার্ন বলা হবে। তাহলে এখানে কয়টা টার্ন? একটা টার্ন আর দুটো টার্ন। তাহলে একটা টার্নে যদি দুটো কন্ডাক্টর থাকে, তাহলে দুইটা টার্নে কয়টা কন্ডাক্টর থাকবে? চারটা। তাহলে টু টার্ন সমান আমরা কি বলতে পারি? 4 কন্ডাক্টর বলতে পারি। তার মানে আমরা কি এরকম বলতে পারি ভাই, জেড ইকুয়াল 2t বলতে পারি? অর্থাৎ দেখো, টার্ন যদি একটা হয় তাহলে কন্ডাক্টর দুটো, তাহলে কি ডাবল না? তাহলে টার্ন যদি 10টা হয় তাহলে কন্ডাক্টর হবে 10 দুগুণে কয়টা? 20টা। এটা তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই, এই যে জেড ইকুয়াল টু বলতে পারি কিছু পরিমিত, জেড হচ্ছে কন্ডাক্টর সংখ্যা, তাহলে জেড হচ্ছে মোট কন্ডাক্টর সংখ্যা। কি বলো? মোট কন্ডাক্টর সংখ্যা। বুঝতে পারা গেছে? এখন এই জেড এর ফর্মুলা আমরা কি বলতে পারি? জেড ইকুয়াল টু 2 ইন্টু, এখানে কি টার্ন বসবে না? তাহলে 2 ইন্টু, যেহেতু এই জেড এর পরিচয় কি মোট কন্ডাক্টর সংখ্যা না, তাহলে এখানে যে টার্ন বসবে সেটা কি বসবে? মোট টার্ন সংখ্যা। তাহলে এখানেও কিন্তু কি বসবে বলো? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মোট টার্ন সংখ্যা। বুঝতে পারা গেছে? এখন দেখো, আমরা যদি এরকম বলি জেড ইকুয়াল টু, এরকম বলতে পারি যে স্লট সংখ্যা গুণ একটা স্লটে কন্ডাক্টর সংখ্যা। একই কথা না? ভালো করে খেয়াল করো, একটা স্লটে কন্ডাক্টর সংখ্যা, তাই কিনা শায়দ? ক্লিয়ার তো? একটা স্লটে মনে করো 5টা কন্ডাক্টর দেওয়া আছে আর স্লট আছে 10টা, তাহলে মোট কন্ডাক্টর কীভাবে বের করবো? 5 10কে না না 2টি কেন? এইবার তো আর কি দেওয়া নেই, টার্ন নাম্বার দেওয়া নেই। আমি আবারও বলি, দেখো এটাকে একটা স্লট নাই, যে এটা কয়টা স্লট? তাহলে বলছে একটা স্লটে কয়টা কন্ডাক্টর আছে? 2টা স্লট। তাহলে মনে করো এরকম স্লট মনে করো 10টা আছে। এরকম স্লট কয়টা আছে বলো? এই মনে করো একটা স্লট, এই একটা স্লট, এই একটা স্লট, এরকম স্লট করতে করতে কতগুলো আছে বলো? 10টা স্লট তোমার কাছে অ্যাভেলেবল আছে, তাই না? তাহলে তোমার একটা স্লটের কন্ডাক্টর দিয়ে, তাহলে টোটাল কন্ডাক্টর কীভাবে বের করবা? একটা স্লটের কন্ডাক্টর ইন্টু টোটাল স্লট সংখ্যা। বুঝছো নাকি বুঝো নাই? ওই কি নিয়ম রে ভাই, একটা স্লট আছে 10টা কন্ডাক্টর, তাহলে 10টা স্লটে কয়টা কন্ডাক্টর আছে? 10 গুণ 10 100টা কন্ডাক্টর, এভাবে বের করবো। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে একটু ফ্যামিলিয়ার করাচ্ছে এই কারণে, ফ্যামিলিয়ারাইজ করাচ্ছে এই কারণে, কারণ সবসময় টার্ন সংখ্যা দেওয়া থাকবে না। একটা প্রশ্ন টার্ন সংখ্যা দেওয়া থাকবে, পরের প্রশ্ন দেখা যাবে স্লট সংখ্যা দেওয়া, তখন তো ছেলে মাথা ঘুরে যাবে। তাই এইভাবে থাকতে কিন্তু পারে। তাহলে একটা স্লটের কন্ডাক্টর দেওয়া থাকলে আমরা সব শুধু স্লট, মানে টোটাল স্লট দ্বারা গুণ করে দিলে আমরা কী পেয়ে যাবো? টোটাল কন্ডাক্টর সংখ্যা আমরা পেয়ে যাবো। বুঝতে পারা গেছে না? জানি, ঠিক আছে? নাও, যদি এরকম থাকে, দেখো জেড ইকুয়াল টু, মনে করো যে এরকম বলতে পারি 2 ইন্টু একটা কয়েলের টার্ন বা প্রতি কয়েলের টার্ন। একটা কয়েলের টার্ন আর প্রতি কয়েলের টার্ন একই কথা না? গুণ হচ্ছে কয়েল সংখ্যা।
কি বলা আছে বলো, ক্লিয়ার তো? দেখো তো এটা বোঝেন কিনা, বুঝতে পারা গেছে? দেখো ভালো করে আগে দেখো কি দেওয়া আছে বলো, প্রতি কয়েলের টার্ন, একটা কয়েলের টার্ন, একটা কয়েলের ভিতরে কত টার্ন ছেড়ে দিয়েছে। এখন টোটাল কয়েল সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি মোট টার্ন পেয়ে যাবো না? একটা কয়েলের টার্ন রেজ আমরা টোটাল কয়েল সংখ্যা দ্বারা গুণ করে দিই, তাহলে টোটাল টার্ন পাবো না? তো টোটাল টার্ন যদি পেয়ে যাই, তারা 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? কন্ডাক্টর পেয়ে যাবো। এই তারা 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? ডিল করার সাথে বিষয়ের সাথে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, দেখি না? একটা কয়েলের টার্ন দেওয়া আছে, তাহলে টোটাল কয়েল সংখ্যা দ্বারা গুণ করে দিলে টোটাল টার্ন পেয়ে যাবো, তার সাথে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? টোটাল কন্ডাক্টর সংখ্যা আমরা পেয়ে যাবো। এইটুকু হচ্ছে মোটামুটি কন্ডাক্টর সংখ্যার হিসাব, বুঝতে পারা গেছে? না এবার একটা মানে পছন্দনীয় শর্টকাট দেই, তো আমরা তো আবার শর্টকাট, হ্যাঁ রেজিস্ট্যান্স নাও, আমরা লাগবে না, প্যারালাল পদ্ধতি লাগবে না। দেখো এই যে তোর ওই সব ফর্মুলা না, এই যে এক ফর্মুলায় হয়ে যাবে, প্যারালাল পদ্ধতি লাগবে না। আর্মেচার এই আরে বের করা শর্টকাট, মানে একবারে বের করা যাবে। অবশ্য আমরা দুটো দিয়েই করবো, একটু ভিজুয়ালাইজে করবো, আবার একদম আর্মেচার রেজিস্ট্যান্স বের করা শর্টকাটও দেখে নেবো, বুঝতে পারা গেছে? তো আসলে পরীক্ষার ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করবো? শর্টকাট অ্যাপ্লাই করবো, কিন্তু বেসিক তো জানা থাকতে হবে নাকি? তাহলে আমরা ম্যাথে যাই শিখবো বেসিক, আর এইখানে মোটামুটি আর্মেচার রেজিস্ট্যান্স একবারে ফর্মুলা দিয়ে বের করে ফেলো, বুঝতে পারা গেছে? তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স ফর্মুলা কীভাবে বের করে দেখো। আর্মেচার রেজিস্ট্যান্সে বের করার ফর্মুলা হচ্ছে, যদি আমরা এখানে কি বসাই, টার্ন সংখ্যা গুণ, তাহলে এখানে বসানো লাগবে প্রতি টার্নের রেজিস্ট্যান্স। কি বলছি বলো, মুখস্থ কোনো কথা হবে না। আমি যদি এখানে টার্ন সংখ্যা বসাই, যদি এখানে টার্ন সংখ্যা বসাই, তাহলে এখানে বসাতে হবে যে রেজিস্ট্যান্স, সেটা অবশ্যই কার হতে হবে? প্রতি টার্নের রেজিস্ট্যান্স হতে হবে, বুঝতে পারা গেছে? আর বাই হবে প্যারালাল পথের স্কোয়ার। কি বলো, প্যারালাল পথের স্কোয়ার। আরেকভাবে বের করা যাইতে পারে আরে, যদি আমি এখানে কি বসাই বলো, কয়েল সংখ্যা বসাই, কি বসাই? যদি আমি এখানে যদি কি বসাই বলো, কয়েল সংখ্যা বসাই, তাহলে এখানে কি বসাই বলো? এখানে টার্ন সংখ্যা বসাইছিলাম প্রতি টার্নের রেজিস্ট্যান্স, এখানে কয়েল সংখ্যা প্রতি কয়েলের, তাহলে কি বলো, প্রতি কয়েলের রেজিস্ট্যান্স বাই কি বলো, প্যারালাল পথের স্কোয়ার। পারা যাবে কিনা? খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ কিন্তু আসলে না, বুঝতে পেরে গেছে না? জানি নাও, তাহলে শেষ, বুঝতে পেরে গেছে? এইভাবে আর্মেচার রেজিস্ট্যান্স কি করা বের করা হবে। নাও তাহলে এবার আমরা কি ম্যাথ না করলে তো আসলে হয় না নাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাথ শুরু, তাহলে ম্যাথ শুরু করা যাক নাকি? তাহলে প্রথম যে ম্যাথ আছে এটা কয় নাম্বার ম্যাথ বলো? 8 নাম্বার ম্যাথ। তাহলে এই 8 নাম্বার ম্যাথ দিয়ে আমরা কি করি, মোটামুটি স্টার্ট করে দিই, তাই কি না? তাহলে যদি স্টার্ট করতে চাই, হ্যাঁ নাও, তাহলে এই 8 নাম্বার ম্যাথ আসলে কি বলতেছে বলো? এইগুলো সলিউশন আগে দেখা যাবে না, হ্যাঁ সলিউশন দেখা যাবে না, আগে দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে মূলত। হ্যাঁ নাও ভালো করে বলতে হবে, শোনেন ব্যাপারটা হচ্ছে প্রশ্ন পড়ব, যা পাবো এত কিছু বোঝার দরকার নেই, কি বের করতে বলছে কি জানি না, যা পাবো সব বসাই দেবো, কোনো কথা নেই, বুঝতে পারছেন? একটু খেয়াল করে বসাই দেবেন। কয় পোল ওয়েভ? 4 পোল। তাহলে পি এর মান দেওয়া আছে কত? 4। কি ওয়াইন্ডিং বলো? ওয়েভ। তাহলে ওয়েভ মানে প্যারালাল পথ কয়টা আছে? 2টা। এটা তো নতুন কাজ, কি জানলে এর আগে কোন কারণে? আচ্ছা আচ্ছা, জেনারেটরে কয়টা কয়েল আছে বলো? 30টা। তাহলে এরকম লিখতে হবে কয়েল সংখ্যা, হ্যাঁ পাকনামা করা যাবে না, বাংলায় লিখতে হবে কত বলো? কয়েল সংখ্যা। তাহলে কয়টা আছে বলো? 30টা, এরকম লিখতে হবে। এরপরে বলেন প্রতি কয়েলে কয়টা পাক আছে? 4টা পাক আছে। কয়টা পাক আছে? পাকের ইংরেজি কি? টার্ন। মানে এই যে মনে পড়ে, এই যে, হ্যাঁ তাহলে পাক। তাহলে প্রতি কয়েলে কয়টা পাক আছে? 4টা পাক আছে। তাহলে পাক মানে কি? টার্ন দেওয়া আছে না? টার্ন না, টার্ন পার কয়েল দেওয়া আছে কত বলো? 4। ভালো করে প্রশ্নটা একদম বোঝো, এই বোঝো নাই। যদি বলতো প্রতি কয়েল না বলতো, যদি শুধু কি বলতো বলো? আরে কয়েল টয়েল না বলতো, শুধু বলতো 4টি পাক আছে। কয়টা পাক আছে? তাহলে শুধু টার্ন কত হইতো? 4টা হইতো। কিন্তু এখানে কি শুধু টার্ন বলছে? কয়টা কয়েল বলছে? প্রতি কয়েলের টার্ন বলছে কত? 4টা। তাহলে প্রতি কয়েল মানে কি? টার্ন পার কয়েল। এই যে বোঝে নাই, টার্ন এগুলো খেয়াল রাখতে হবে। টার্ন পার কয়েল কত বলো? 4টা। কি বলছে বলো? প্রত্যেক কয়েলের রোধ। তাহলে সেই এটা কি প্রতি কয়েলের রোধ দেওয়া আছে না? প্রতি কয়েলের রোধ কত বলো?
0.012 এরপরে কত বলো ওহম না 0.012 ওহম। আচ্ছা এবং আর্মেচার কারেন্টের মান কত দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার বলো 40 অ্যাম্পিয়ার। এবং আর্মেচার কত আরপিএম এ ঘোরে বলো এন কত বলো 1300 আরপিএম। আচ্ছা এইটা কি বোঝা গেছে না বোঝা নেই কে? আচ্ছা নাও ঘোরালে প্রান্তিক ভোল্টেজ কত? প্রান্তিক ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ? টার্মিনাল ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ? ওই সেই টার্মিনাল ভোল্টেজ মানে কি ভিটি বা বলো ভিএল বা বলো ভিএল, এটা কি বের করতে হবে না? এবং পোলের কার্যকরী ফ্লাক্স দেওয়া আছে বলো ফাই, ফ্লাক্স ফাই দিয়েছে কত বলো 50 মিলি ওয়েবার। বুঝতে পারা গেছে 50 কি দেওয়া আছে বলো মিলি ওয়েবার দেওয়া আছে। নাও এখন দেখো যদি দেখো তাহলে এরকম ঘটনা ঘটতেছে না নাকি? তাহলে মনে করো যে এই হচ্ছে কি বলো আর্মেচার না, ভালো করে বুঝো এই হচ্ছে কি তোমার সেই আর্মেচারের এখানে রেজিস্ট্যান্স কি আর এ, আর এখানকার কি এরকম না? নাও ভালো করে স্টেপগুলো বুঝে আমরা কি বের করছি আর কি বের করবো, তাই না? তাহলে এই ভোল্টেজটা কত ইজি না? বের করতে হবে কি বলো টার্মিনাল ভোল্টেজ না? কি ভোল্টেজ বলো? আচ্ছা টার্মিনাল ভোল্টেজ। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাই এটা যে কোন জেনারেটর সেটা তো বলে নাই, শান্ট নাকি সিরিজ, বুঝতে পারছেন? কিছু বলা না থাকলে বাই ডিফল্ট কোন জেনারেটর? শান্ট জেনারেটর। বুঝতে পারছেন না বুঝলেন? কারণ সব থেকে বেশি ব্যবহার করা হয় কোন জেনারেটর? শান্ট। তাহলে কিছু বলা না থাকলে বাই ডিফল্ট শান্ট। কিছু বলছে কোন জেনারেটর তার মানে কি শান্ট জেনারেটর, কোনো কথা নেই। কিছু বলা না থাকলে কি জেনারেটর? নাও তাহলে এখানেও শান্ট ফিল্ড আর কি এসবকে দেখানোর দরকার নাই। তারপরে তোমার যদি মনে করো আবেগে জাগে তাহলে একটু দেখাইলে আর কি, বুঝতে পারে গেছে? নাও আরে হচ্ছে কি তোমার সেই বলো এই সেই কি তোমার বলো লোড না? তাহলে এই সেই প্লাস মাইনাস ভি এল বা ভি, তাই না? তাহলে দেখো তো প্রশ্নে কি বের করতে বলছে বলো এই সেই টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে না, ভিএল বের করতে হবে না? তাহলে এটা বের করতে হবে ভাই। এটা যদি বের করতে হয় একটু আগে আমরা কেভিএল ইকুয়েশন দেখলাম না, একটু আগে আমরা কি দেখলাম? আচ্ছা প্রশ্ন দেখা শেষ তো নাকি? তাহলে এবার কি প্রশ্নের কাজ খতম, শেষ, প্রশ্ন তোলা শেষ। এবার আসো নাও তাহলে দেখো তো একটু আগে দেখলাম না ভাই যে কি জানি বলতেছিলাম, হ্যাঁ কেভিএল। দেখো এদিকে তাহলে কেভিএল দেখো তো, যদি বের কেভিএল আমরা দেখি কেভিএলটা, তাহলে কেভিএল দিক তাকাতো দেখো তো, যদি এই ইকুয়েশন থেকে তোমার কি বের করতে হয় ভিএল বের করতে হয় তাহলে ভাই অবশ্যই আই এ তো প্রশ্ন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো আই এ প্রশ্ন দেওয়া আছে, দেখি না আই এ প্রশ্ন দেওয়া আছে। তাহলে লাগবে কি বলো আর এ, আর লাগবে কি ইজি। তাহলে আর এ বের তো করা যাবে শর্টকাট ফর্মুলা দিয়ে বের করতে পারবো না আমরা? পারবো। এখন কি বের করতে হবে? ইজি। ইজি বের করতে হবে, বের করতে হবে না? বুঝতে পারা গেছে? ইজি বের করতে হবে। তাহলে কেভিএল দিয়েই তো আমার ভিএল বের করতে হবে, বুঝছে না? বোঝে নাই? তাহলে ইজি বের করার ফর্মুলা কি 5 ZNP বাই 68। তাহলে অ্যাপ্লাই করো ভাই, ইজি ইকুয়াল টু কত বলো? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার তো নাকি? তাহলে সলিউশন আমরা শুরু করে দিলাম। তাহলে প্রথমে কি লাগবে? ভিএল বের করতে ইজি লাগবে, এটা কোনো ডাউট কোনো প্রকারের? তুমি দেখেন লুপ চালাও তাহলে তোমার কি এই ভোল্টেজ না এই ভোল্টেজ বের করতে পারবা? পারবা না। তাহলে ইজি বের করো 5 ZNP বাই কত হবে বলো 60। এবার আসো সাবধানে বসা ভাই, বলো এই ফায়ারম্যান দেওয়া আছে কত দেওয়া আছে বলো 50 কার্যকরী, কিন্তু এটা তো মিলি দেওয়া আছে, তাহলে গুণ কত 10 টু দি পাওয়ার -3। বেশি আছে বলো কি জেড মানে কন্ডাক্টরের সংখ্যা দেওয়া আছে না? তাহলে দেখো এইখানে সেই দেওয়া আছে কাবজাব, এটা কি টার্ন পার কয়েল, একটা কয়েলে 4টে টার্ন আছে। তাহলে একটা কয়েলে কয়টা টার্ন আছে? 4টা। আমার কি মোট টার্ন লাগবে না? কি লাগবে? মোট টার্ন। তাহলে এক কয়েলে টার্ন আছে কয়টা? 4টা। তার যদি আমরা কত দ্বিগুণ করি 30, মোট কয়েল দ্বিগুণ করি তাহলে কি মোট টার্ন পেয়ে গেলাম? মোট টার্ন পেলাম। আমার তো টার্ন দরকার না, আমার দরকার কি কন্ডাক্টর। তাহলে ওই টার্নটা আবার কয় দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করলে কি শেষ খতম ভাই? এগুলো পরে তো আর মজা করতি না বলো, যে একটা কয়েলের টার্ন ইন্টু কয়েল সংখ্যা ইন্টু কত হবে 2, এগুলো তো মজা করতে পারেন, এগুলো এতে পড়েছে, বুঝতে পারা গেছে? এন। আচ্ছা এই স্পিড কত দেওয়া আছে বলো 1300, স্পিড আরপিএমই থাকবে 1300 ইন্টু, আর এখানে কি বলো পোল না, এখানে কত পোল সংখ্যা দেওয়া আছে বলো 4, ব্যাস শেষ। ভাই কত হয় বলো 60 গুণ এ হচ্ছে কত প্যারালাল পথ সংখ্যা না, কত বলো 2 পাবো না? তাহলে ইজির মানটা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে এখানে ইজির মান কত পাইছি বলো 520। কোনো সমস্যা আছে? ইজির মান 520 ভাগ, তাই না? তাহলে এই ভোল্টেজ থেকে আমরা যদি এর ড্রপ কি করে দিই বাদ করে দেই, তাহলে আমরা কি পাবো? ভিএল পেয়ে যাবো।
তাহলে এর ড্রপ পাবো কীভাবে বলো, IA ইন্টু RA। তাহলে IA প্রশ্ন দেওয়া আছে কিনা আর্মেচার কারেন্ট, কিন্তু জানি না কি বলো RA। তাহলে RA বের করতে হবে। তাহলে RA বের করার জন্য কি শর্টকাট দিছিলাম কিনা বলো, আগে দেখতে হবে তোমার কি রেজিস্ট্যান্স দেওয়া আছে, কি রেজিস্ট্যান্স দেওয়া আছে বলো, প্রতি কয়েলের রোধ। তাহলে ফর্মুলা শিখছিলাম না বলো, তাহলে এখানে যদি প্রতি টার্নের রেজিস্ট্যান্স বসাবা না প্রতি কয়েলের রেজিস্ট্যান্স বসাবা, তাহলে প্রতি কয়েলের রেজিস্ট্যান্স ইনটু কি কয়েল সংখ্যা, আর প্রতি টার্ন রেজিস্ট্যান্স কি টার্ন সংখ্যা। তাহলে এখানে কি প্রতি কয়েলের রোধ, তাহলে কত বলো 0.012, তাই কি না, ইনটু কত বলো কয়েল সংখ্যা কত আছে বলো 30টা, বাই কথা হয় প্যারালাল পথের স্কোয়ার। তাহলে প্যারালাল পথ কত বলো 2, তাহলে 2 এর স্কোয়ার, ব্যাস নাও 0.09 এত কি শায়দ ওহম কি না, 0.09 ওহম এত রেজিস্ট্যান্স। বুঝতে পারা গেছে, ক্লিয়ার তো নাকি? আচ্ছা ভালো কথা, বুঝতে পারলাম। তাহলে ইজি, আর আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এবার তার বের করতে কোনো প্রবলেম নেই, বের করতে কোনো প্রবলেম আছে? এই ভোল্টেজ থেকে ড্রপ বাদ দিলে কি ড্রপ না, তাহলে একবার আমরা কি বলতে পারি বলো ভাই, VL ইকুয়াল টু কি বলতে পারি, ইজি মাইনাস IA RA। এই প্রশ্নে কোথাও কি ব্রাশের কাহিনী উল্লেখ করছে? তাহলে ব্রাশ নিয়ে কোনো সিনারিও হবে না। তাহলে ইজি মান কত বলো 520 ভোল্ট মাইনাস IA RA কত বলো, IA কত 40, আগে তো প্রশ্ন দেওয়া আছে কত এম্পিয়ার 40, RA কত 0.09। ব্যাপক কঠিন অঙ্ক শিশির, মারাত্মক এরম অঙ্ক তো এত কঠিন অঙ্ক জীবনে করা নেই। কত বেড়েছে বলো 516.4, মিলছে 516.4 নেন। এখন আমরা বলছিলাম কি এটা কি আর কি দিলাম, আর্মেচার রেজিস্ট্যান্স বের করে কি ইউজ করছি বলো তো, শর্টকাট ইউজ করছি না। তাহলে আসলে তো বইপত্রে তো এরকম করা নাই, বুঝতে পারছো? দেখো বইপত্রে কি করছে, এরা এই সেই মেলা কাবজাব করছে। হ্যাঁ, তাহলে এই কাবজাবটা তো শেখা দরকার নাকি দরকার না, লাগবে না দরকার নাই, একটু শিখে রাখো। এটা তো শর্টকাট দেখলাম নাকি, তাহলে এটার একটু আসলে একটু কীভাবে আসছে একটু দেখানোর ট্রাই করি। হ্যাঁ দেখো তো এখানে কি বলছে। আচ্ছা তার আগে যাচাই করে দেখো তো এখানে প্যারালাল পথ কয়টা আছে বলো, দুইটা আছে। প্যারালাল পথ কয়টা আছে, তাহলে হবে কিভাবে কানেকশন, মানে যদি আর্মেচার ওয়াইন্ডিং দেখানো ট্রাই করি তাহলে এরকম হবে না, এরকম। এগুলো ব্রাশ তাই না, আমরা ওয়েব ওয়াইন্ডিং দেখছিলাম এরকম ব্রাশ। তাহলে এটা কয়টা পথ থাকবে, এরকম দুটো পথ থাকবে না। তাহলে এই জায়গায় আসলে যাবতীয় সেই কয়েল ফাইল যা আছে সব কি এই জায়গায় আসলে থাকবে। এগুলো কিন্তু কয়েল, এগুলো কি বলো তো কয়েল, যাবতীয় কিন্তু সেই কয়েলগুলো থাকবে, মানে এরকম দুটো পথে আর কি লাগানো থাকবে। বুঝতে পারছি? এখান থেকে আমরা সে কী পাবো, আমাদের সে ভোল্টেজটা আমরা টার্মিনাল ভোল্টেজটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারা গেছে? একটু দেখে রাখো। দেখো এবার কি বলছে, দেখো ভালো করে খেয়াল করতো। এখানে কি বলছে বলো তো, প্রতি কয়েলের রোধ কত বলছে বলো তো 0.012। তাহলে এই যে একটা কয়েল, এই কয়েলের রোধ কত বলো 0.02, এই কয়েলের রোধ কত বলো, এই কয়েলের রোধ কত 0.012, এই কয়েলের রোধ 0.012, 0.012, 0.012। তাহলে এরকম মোট কয়েল আছে কয়টা বলো 30টা, অর্থাৎ একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 টাকা 12 13 14 15 16 17 20 30, তাই না? এরকম কয়েল আছে কয়টা বলো 30টা। তাহলে আমরা এর 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 এই সবার রোধ বের করতে পারবো না এখন, পারবো কিনা? মিলিত রোধ বের করতে পারবো না। একটা কয়েলের রোধ জানি কত বলো 0.012। বুঝতে পারা গেছে? গুণ কত হবে 30টা কয়েল আছে। তাহলে এটা কি মোট, এটা কি বেরোলো বলতো, এটা কি বেরোলো মোট কয়েলের রোধ। এটা কি আসছে মোট কয়েলের রোধ, কত বেরোছে বল মোট কয়েলের রোধ, তোর বেটা 30 গুণ 0.012 কত বেরোবে বলো 0.36 ওহম, এরকম তো নাকি? কত ওহম 0.36। এখন আমরা গত ক্লাসের লেকচারে দেখছিলাম না, তোমাদের মনে পড়ার কথা, দেখো এই যখন আমরা ওয়াইন্ডিং শিখতেছিলাম, এই যে আমার কি সব কয়েলের রোধ দিয়ে লাভ আছে, আমার কি দরকার, আমার দরকার এক পথের রোধ দরকার, আমার আসলে পুরো পথের রোধ দরকার নাই। আমার কি এই এক পথে কি পরিমাণ ভোল্টেজ সেটা জানা দরকার, নাকি সব এর 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 সবার ভোল্টেজ জানা দরকার আছে? এক প্যারালাল পথের আসলে রোধ দরকার। বুঝতে পারা গেছে? তাহলে এখন এই যে 0.36 ওহম, এটা কি এর 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 এই সবার রোধের যোগফল হচ্ছে কত 0.36। কিন্তু তার মানে এই 0.36 ওহমই থাকবে, কিন্তু এরা আসলে কয় পথে কানেক্ট থাকবে, দুই পথে থাকবে। তাহলে 0.36 এর অর্ধেক থাকবে এই জায়গায়, 0.36 এর অর্ধেক থাকবে কোন জায়গায়, এই জায়গায়।
তাহলে আমরা যদি বলি যে প্রতি প্যারালাল প্যারালাল পথের রোধ, নাও বুঝতে পারা গেছে। তাহলে আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? প্রতি কয়েলের রোধ হচ্ছে, মোট কয়েলের রোধ পেলাম 0.36, তাহলে একটা পথে রোধ কত? এই মানে 0.36 ওহমই হবে, কিন্তু সেটা কয় পথে ভাগ থাকবে? 2 পথে ভাগ করা থাকবে। তাহলে প্রতি কয়েলের রোধ বের করতে গেলে কি করতে হবে? 0.36 বাই কত? 2, তাহলে কত পড়বে? 0. কত ওহম? 18 ওহম। বুঝতে পারা গেছে? তাহলে এই পথে কত থাকবে? 0.18, এই পথে কত থাকবে? 0. তাহলে এইটাকে যদি আমি একটু এভাবে আঁকানোর ট্রাই করি, দেখো তো এরকম বলতে পারি, এই পথের রোধ কত বলো? 0.18, তাই কি না? এই পথের রোধ কত বলো? 18, তাই কি না? তাহলে এইটা হচ্ছে কি আর্মেচারের, এইখানে আমরা কি পাবো? আর্মেচারের রেজিস্ট্যান্স পাবো না এই জায়গায়? এই জায়গায় আমরা কি পাবো? আর্মেচারের রেজিস্ট্যান্স। তাহলে মোটামুটি এইখানে কিন্তু আমরা সেই আর্মেচারের রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। বুঝতে পারা গেছে? তাহলে এই আর্মেচার রেজিস্ট্যান্সটা আসলে কত হবে তাহলে বলো? দুইটা প্যারালাল আর্মেচার রেজিস্ট্যান্স হবে কত? 0.18 প্যারালাল কত হবে? 0.18। বুঝতে পারা গেছে? তাহলে আমরা এত বড় করে করার দরকার আছে? কাও আমরা কোনটা পারবো বলো? ডিরেক্ট যেমন আমি তোমাদের এটা দেখা বা বুঝে রাখো বা রাখতে চাইলে রাখতে পারো, কিন্তু মনে রাখবো কোনটা এটা, আর অ্যাপ্লাই করবো এটা কিন্তু। হ্যাঁ আচ্ছা, কত বলো? 0.9 ওহম। 09 ওহম, তাই কিনা? দেখো তো ওই যে মিলছে কিনা, এইটা এটা মিলছে কিনা? তাহলে বলো হামিদ কোনটা অ্যাপ্লাই করবে? এটা না এটা? হ্যাঁ ঠিক আছে, নাও। বুঝতে পারা গেছে? কোনটা? এটা করো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করো না। মানে এখন হচ্ছে কি শরীরে অনেক কারেন্ট, তো যখন নাকি মানে মেলা পথ তৈরি হবে না, তখন কারেন্ট দেখবে যে আসলে কমা শুরু করছে। নাও নাও, এক্সাম্পল 9 গেল। উদাহরণটা কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা নাও, এবার আমরা এক্সাম্পল 9টা একটু করি। দেখো এক্সাম্পল 9টা একটু, তারপরে অঙ্কটাই করি। নাও, কি শায়দ শরীরে অনেক কারেন্ট কিনা? তার কারেন্ট যাক, ননটা শেষ হোক। নাও আচ্ছা, এক্সাম্পল 9 আমরা করব না। ওইটা সহজ আসলে, কিন্তু এখন আমাদের সিস্টেমটা এরকম, শর্টকাট মারা গেলে আর পিছু দিকে টানানো আর কি দরকার নাই। নাও কি বলছে বলো, পড়ো অঙ্কটা পড়ো। কি বলছে বলো, অঙ্ক কি বলছে বলো। হ্যাঁ হইছে, আমি মনে মনে পড়তে বলছি, পড়বো তো আমি, সবাই তো আর শুনবে না। বলো একটি কয় পোল বলো? 4 পোল। তাহলে পি এর মান দেওয়া আছে কত বলো? 4। কি ওয়াইন্ডিং বলো? ল্যাপ। তাহলে এই কল কত হবে? পি হবে না? আবার পি এর মানও কত? 4। তাহলে এর মানও কত হবে? 4। ল্যাপের বেলায় প্যারাল পথের সংখ্যা 4। আচ্ছা, ডিসে ব্যবহৃত ফ্লাক্স ফাই কত বলো? 0.07 ওয়েবার। আর্মেচারে কয় টার্ন আছে? 220 টার্ন। তাহলে এবার বলো এটা কি টার্ন পার কিছু নাকি শুধু টার্ন দেওয়া আছে? তাহলে এখানে টার্ন, মোট টার্ন। যদি কিছু বলা না থাকে মোট টার্ন সংখ্যা কত আছে বলো? 220। বোঝা গেছে? প্রশ্নটা পরে কিন্তু বোঝা শিখতে হবে। 220টা টার্ন আছে এবং প্রতি টার্নের রেজিস্ট্যান্স আছে কত বলো? তাহলে এটা কি বলতে পারি? প্রতি টার্ন পার, এটা কি বলো? এই বেটা কয়েল কেন দূর উল্টে গেল, রেজিস্ট্যান্স পার টার্ন। এটা কি প্রতি টার্নের রেজিস্ট্যান্স না? তাহলে কি রেজিস্ট্যান্স পার টার্ন দেওয়া আছে। এত কিছু বাংলা লাগতে ভাই, প্রতি টার্নের রেজিস্ট্যান্স সব লেখা লাগবে না, বাংলা লেখ। প্রতি টার্নে শায়দ বোঝা গেছে না জানি। কত হবে ভাই? 0.004 ওহম। নে তারপরে কর, কত আরপিএমে ঘোরাবো? 900 আরপিএমে ঘোরাবো। তারপরে বল আর্মেচারে কারেন্ট হয় কত বল? 50 অ্যাম্পিয়ার। কী বের করতে বলছে বল? টার্মিনাল ভোল্টেজ বা ভিএল অথবা ভিটি অথবা ভি ইকুয়াল টু হোয়াট, তাই কি না? তাহলে এখানে কোন জেনারেটর কিছু বলছে? কি জেনারেটর? শান্ট। তাহলে শান্টের কীরকম দেখতে এরকম হয় না, তাই কি না? এটা কি আর এ, আর এটা কত বলো? অনেক পড়ানো হয়ে গেছে, 1 ঘন্টা 14 মিনিট। নাও এটা কত হবে? ই এ, আর এই জায়গায় পাবো কত বলো? এখানে এসে কী পাবো বলো? ভিএল পাবো না? আর এখানে ফিল্ড তোর কাবজা কত দরকার নাকি? বুঝতে পারা গেছে? নাও
তাহলে যদি আমরা ইজি তো বের করা লাগবে, ইজি ছাড়া কাজ করা যাবে? এই ভোল্টেজ বের করতে গেলে এই সাপ্লাই ভোল্টেজ না জানলে লাভ আছে? তাহলে ইজি বের করার উপায় বলো। ইজি ইকুয়াল টু বলো কত? এটা আর লাগবে না আমাদের, নাও ফাই ZNP বাই কত বলো? 60 না অ্যাপ্লাই করো। ফাই কত বলো? 07 এবার মিলি ফিলি তো নাই। এবার এখানে কি বলো? কন্ডাক্টর সংখ্যা। এখানে কি বলো? কন্ডাক্টর সংখ্যা। তাহলে বলো কি দেওয়া আছে আমার কাছে? টার্ন দেওয়া আছে। তাহলে টার্নকে 2 দ্বারা গুণ করে কি পেয়ে যাবে? কন্ডাক্টর। কত স্পিডে ঘুরতেছে বলো? 900 RPM এ। পোল দেওয়া আছে কত বলো? 4 খান পোল দেওয়া আছে। আর কি বের করতে হবে বলো? 60 ইন্টু বলো কত? প্যারালাল পথ কত আছে বলো? 4। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো? 0.07 কত বেড়ে শায়দ? শিওর 462? চেক করো তো। 462, হ্যাঁ 462 বল। ঠিক আছে, ইজি। ক্যালকুলেটার মাস্ট সবার কালকে আনতে হবে। ক্যালকুলেটার নাহলে কিন্তু 10 টাকা জরিমানা করে দেবে। ঠিক আছে, নাও ইজি। 462 বল নাকি? ওই টাকা জমা দিয়ে মনে করে এখানে শিশির সুশান্ত ক্যালকুলেটার কেন নেই? এখন সুশান্ত আমরা গিফট করলাম। নাও আচ্ছা ঠিক আছে, তুমিও আসো লাইন পে লাইন। কয় বল? 462 বল, তাই কি না? তাহলে কারেন্ট তো দেওয়া আছে। এখন কি বের করা লাগবে? এর রোধ বের করা লাগবে, আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে কি অ্যাকচুয়াল নাকি শর্টকাট বলো? তাহলে কি বের করতে হবে? কি দেওয়া আছে? আর বেটা প্রতি টার্নের রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি কয়েল সংখ্যা না টার্ন সংখ্যা? কত আছে ভাই? ভাই কত হবে? কত শায়দ বল? দেখছো এরা এইদিকে দেখো, এরা এত কাবজাব করে বের করছে 0.055। হ্যাঁ 0. কত? 0.55 বুঝতে পারা গেছে? 0.055 আরে পাইলাম, তাই কি না? তাহলে এবার তো জাস্ট ভিএল তো বের করা জাস্ট একটা মানে হাসির কথা। তাহলে কত ভাই? 462 থেকে আমরা কি এর ড্রপ বাদ দেবো, তাহলে কত হবে? 0.055 গুণ হবে কত বলো? কারণ কত অ্যাম্পিয়ার? 50। না কত বেড়েছে বলো? 459.25 ভোল্ট। মিলছে কিনা? আচ্ছা দেখো আমরা এটার একটু অ্যাকচুয়াল নেম দেখে আসি, সেই ঘটনা কি বলতেছে। আমরা এটাই অ্যাপ্লাই করব। দেখো তাহলে এটা কি ওয়াইন্ডিং বলো তো? ল্যাপ ওয়াইন্ডিং না? এটা কি ওয়াইন্ডিং? ল্যাপ। তাহলে এইখানে কি ব্রাশ থাকবে না? তাই কি না? এই ব্রাশ থাকবে না এরকম, তাই কি না? এরকম ব্রাশ থাকবে তো নাকি? তাহলে এরকম যদি ব্রাশ থাকে তাহলে প্যারালাল পথ হবে কয়টা বলো? 4টা। তাহলে ধরো এইটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ। মনে করে বাড়াই দিলাম ব্রাশটার দৈর্ঘ্য বাড়াই দিয়ে, মনে করে বললাম এইটা কি আর একটা পথ। তাহলে মোট আছে কয়টা বলো? 4টা পথ, তাই না? ভালো করে দেখো। তাহলে এই সবার রেজিস্ট্যান্স বের করতে পারবে একসাথে। দেখো প্রতি টার্নের রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 0.04। তাহলে এরা যদি 220 দ্বারা গুণ করে তাহলে কি টোটাল রেজিস্ট্যান্স বের হবে না? তাহলে মোট রেজিস্ট্যান্স, তাই কি না? কত বলো মোট রেজিস্ট্যান্স? 0.00। সাত করতে এটা গুণ কত হবে? 220। তাহলে এটা কি বেরোবে? মোট রেজিস্ট্যান্স বেরোবে। কর দ্রুত করে এটা 0.004 গুণ 220। 0.88। তাহলে এই সবার রেজিস্ট্যান্স করলে কত হবে? 0.88, কিন্তু 0.88 হবে। তাহলে এই টোটাল রেজিস্ট্যান্স তো আসলে কয় ভাগে ভাগ হয়েছে? এরা 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে আমি কি এক পথের রেজিস্ট্যান্স বের করতে পারবো না? পারবো কিনা? তাহলে কত হবে বলো? হ্যাঁ প্রতি প্যারালাল পথের রেজিস্ট্যান্স। এই সাউন্ডটা মনে হয় মাইকে যাচ্ছে নাকি? যাবে তো। প্রতি প্যারালাল পথের রেজিস্ট্যান্স, তাই না? তাহলে 0.88 ভাগ হবে কত বলো? 4। আগে তো দুটো পথ ছিল, তাহলে কত বলো? 0.22। তার মানে এই একটা পথের রোধ কত বলো? 0.22 ওহম। আর ব্রাশ আর্মেচার কেমনভাবে কানেক্ট হবে? এরকমভাবে কানেক্ট হবে না? এখান থেকে এরকম, তাহলে এরকম ভাবে না কাহিনি যে এটা কত? 0.22। এটাও কত? সবাই প্যারালাল আছে না? দরকার আছে এরকম। তাহলে এই জায়গায় পাবো সে আমার সেই, এই জায়গায় পাবো আমার সে কী বলো? আর্মেচার রেজিস্ট্যান্স। তবে এটা অ্যাকচুয়াল প্রসেসেই আর কি দেখায় রাখলাম তোমাদের। বুঝি না স্যার? নাও
তাহলে এই আর এর মানটা তাহলে কত হবে 0.22 বাই হবে কত 4, তাই না? কারণ 4টা প্যারাল করলে কত হয় বলো 0.055 ওহম। মিলছে না? এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা তোমার ইচ্ছা নাও। ওকে, তাহলে এক্সাম্পল 9 গেল। এবার হচ্ছে কত কোনটা করবো বলো? হ্যাঁ করাবো। আর করাবো না? কথা কো না, কারণ করাবো কিনা দেখো এদিকে। আচ্ছা, আমাদের এরপর দেখবো হচ্ছে এই 2 নাম্বার বাচ্চা দেখবো আমরা, কি বুঝছো? কয় নাম্বার বলো তো? 2 নাম্বার বাচ্চা দেখবো আর কি। তো 2 নাম্বার ম্যাথে যাওয়ার আগে কিছু কথাবার্তা একটু স্মরণ করে দিই তোমাদেরকে। যদি কখনো প্রশ্ন এরকম থাকে, যদি এরকম বলা হয় যে 200 ভোল্ট 50 অ্যাম্পিয়ারের জেনারেটর, এরকম যদি বলা থাকে কখনো, তাহলে আসলে এটা কোন জায়গার ভোল্টেজ, কোন জায়গার কারেন্ট? না, লোডের ভোল্টেজ। তুমি ধরো জেনারেটর কি, তুমি ধরো বাজারে জেনারেটর, তোমার আসলে কোনটা দরকার? এটা দরকার নাকি এটা দরকার? তোমার কতটুকু পাচ্ছ ছেড়ে দরকার। তোমার তো আসলে ভেতরে ইন্ডিউস হচ্ছে কি হচ্ছে না আমার দেখার দরকার নাই। আমার দরকার কি, লাগাবো, বাল্ব জ্বলবে, মাপবো, এত ভোল্ট মাপবো। তাহলে দোকানদার সাথে ডিল হবে কোনটা নিয়ে? লোড নিয়ে ডিল হবে, আউটপুট নিয়ে ডিল হবে, তাই কি না? বুঝতে পারছি জানি। একটা উদাহরণ মনে পড়ে গেছে, কিন্তু উদাহরণটা বলে আমার গায়ে লাগবে না, জন্য বললাম না। তাহলে 220 ভোল্ট আর কত ভোল্ট অ্যাম্পিয়ার? 50 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এটা বুঝতে হবে, এটা আসলে এইগুলো যদি এরকম বলা থাকে তাহলে একদম চোখ বন্ধ করে বলে দাও এটা কিসের ভাই। যদি ভুলে যাও তাহলে ডিল করবে দোকানদারের সাথে, কি আমার এত ভোল্টের এত অ্যাম্পিয়ারে কারেন্ট লাগে, বুঝতে পারা গেছে? তাহলে এটাও কি আর লোডের, এটাও কি লোডের। ক্লিয়ার? দেখো প্রশ্ন কি বলছে 2 নাম্বার। একটি 500 ভোল্ট লং শান্ট জেনারেটর, কি শান্ট জেনারেটর বলো? লং শান্ট। তাহলে লং শান্টের ছবি আঁকায় ফেলতে পারবো না? লং শান্ট কিরকম? এখানে থাকবে কি বলো? আরএসসি। আর এই জায়গায় থাকবে কি বলো? আর্মেচার। থাকবে কি না বলো? এটাকে তাহলে আরএসসি। আসতেছো কেন তামিম? কে? ও সিঁড়ির লাইন আলাদা নাও। ওকে, তাহলে এই জায়গার হচ্ছে ভোল্টেজ, তাই কি না? এই জায়গায়, তাই কি না? দেখো তো প্রশ্ন কি বলতেছে, কত ভোল্টের জেনারেটর? 500 ভোল্টের। তার মানে এই 500 ভোল্ট তো আসলে লোডের ভাই, এই নিয়ে কোনো প্রকার ডাউটে পড়া যাবে না ভাই। এই 500 ভোল্ট এই জায়গার নাকি এই জায়গা, সবসময় চিন্তা করতে হবে আউটপুট নিয়ে। আমি কি চাচ্ছি, তুমি দিনই কয়েক ঘন্টা পড়ছো কি না পড়ছো, তুমি সারা বছর কি পড়ছো না পড়ছো সেটা কেউ দেখবে না। তুমি দুইটা চান্স পাচ্ছ কি পাচ্ছ না এটা লোকজন দেখবে, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারে গেছে? এসব দেখবে না লোকজন, এসব দেখবে কিন্তু আসলে কিন্তু এগুলো দেখা উচিত যে আসলে সে কতটা এফোর্ট দিছে বা এখানে কি ছিল কি না ছিল, কিন্তু এগুলো লোকজন বুঝবে না। লোকজন তুই চান্স পাইছিস হ্যাঁ কি না, ইয়েস অন, তাহলে আমরা দেখবো আউটপুট নাও। আচ্ছা, এবং কত সরবরাহ করতেছে লোডে কারেন্ট? এটা কত অ্যাম্পিয়ার বলো? 50 অ্যাম্পিয়ার। যদি আর্মেচার রেজিস্ট্যান্স দেখো, দেখো প্রথম টাকার রেজিস্ট্যান্স বলো তো, তারপর টাকার সিরিজ ফিল্ড, তারপর টাকার শান্ট ফিল্ড। তাহলে প্রথম টাকার আর্মেচারটা কত বলো? 0.05 ওহম। এই টাকার পর একটা সিরিজ ফিল্ডের তাহলে কত? 0.03 ওহম। এত কিছু লাগবে না, সব সার্কিটের ভিতরে মেরে দেবো। এই যে শান্টের রেজিস্ট্যান্স বলছিলাম কি অনেক বেশি না, দেখো অনেক বেশি কিনা, তাই কিনা? না, চিত্র আঁকতে হবে, বেশি বুঝেন না, বুঝতে পারছেন? যা বলি তাই শুনবেন, চিত্র আঁকাইতে হবে, কোনো কথা নেই। স্যামরা চিত্র আঁকাতে হবে, বুঝতে পারছো? 2 মিনিট নষ্ট, তুমি 2 মিনিট পাশ থেকে মনে করো হালকা করে 14 মার্কেটে বাড়ি খেয়ে চলে আসলে, তাহলে তো আসলে লাইনটা হবে না, তাই কি না? নাও চিত্র দেখ, চিত্র আঁকাইতে যে টাইম ভালো করে দেখ, এইগুলো লিখতে গেলে তোকে সেই টাইম লাগতো না? তাহলে সেই কাজটা আমরা এখানে করতে, সমস্যা কি? মনে করো তুমি আঁকাবো না, একটা হালকা করে বাড়ি খেয়ে, হ্যাঁ বাড়ি খেয়ে চলে আসলে একটা না 250, দেখি না? এবং এইবার দেখ কি বলছে, যদি প্রতি ব্রাশে ড্রপ, এবং তোরা ভুল করবি কিন্তু জানিস, সব কিছু ঠিকঠাক করবি কিন্তু আসলে ব্রাশের কথাটা ভুলে যাবে কিছুক্ষণ পরে আর কি। সব ভাই ইজি ফিজি বাইর করছি, একদম কুপায় ভাস করে দিলাম, কিন্তু মনে করছে আসলে মাগার 2 ভোল্টিস, ঠিক আছে নাও। তাহলে প্রশ্ন বলতেছি কি আর্মেচার উৎপন্ন ভোল্টেজ বের করতে বলছে, তাই না? ইজি বের করতে বলছে আর কি, আর এবং এর কারেন্ট বের করতে বলছে আইএ, তাই কি না? তাহলে ইজি তো বের করা যাবে 5ZNP/60 দিয়ে। দেখ তো 5Z ফেড এন ফেন পিটি দিছে কোনো কিছু, তাহলে ইজি কিন্তু বের করা যাবে না।
কীভাবে বের করতে হবে? কেভিএল দিয়ে এই ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এই ভোল্টেজ পাবো না, এই ভোল্টেজ থাকলে এই ভোল্টেজ বের করতে হয়, এই ভোল্টেজ থাকলে এই ভোল্টেজ বের করতে হয়। তাহলে আমরা যেখানে সুন্দর করে লোক চালাই তাহলে মোটামুটি আমার কি কাবু কাবজাব হয়ে যাবে, তাই কি না? দেখ কীভাবে পাবো, তার আগে যদি লুপ চালাই তাই দেখ তো এখানে কারেন্ট জানা লাগবে না? তাহলে দেখ এই কারেন্ট জানিস, যদি কোনোভাবে এই কারেন্টটা বের করতে পারিস, এই কারেন্টটা এই কারেন্ট যোগ করলে কারেন্ট কারেন্ট হয়ে গেল, পাবে কীভাবে? এই জায়গায় কত ভোল্ট? 500 ভোল্ট, ফিল্ডেও কি ভোল্টেজ? 500 ভোল্ট। তাহলে সুন্দর করে কি আমরা কি এই কারেন্ট পাবো না? তাহলে কত 500 ভাগ কত 250, মানে কত এম্পিয়ার বলো? 2 এম্পিয়ার। দেখছি বলছিলাম না ফিল্ডের কারেন্ট কি খুবই কম, আর লোডের কারেন্ট দেখছি কোথায় 50 আর কোথায় 2। তাহলে ভাই আইএ পাইয়ে গেছি কিনা বলো, পাইছি কিনা বলো? আইএ কে হবে? এইটা আর কি এটার যোগফল 50 + 2। দেখ তো এখন আর কোনো ফর্মুলা লাগতেছে কিনা বলতে? ফর্মুলা লাগতেছে? পুরো ডিসি সার্কিট না, পুরো কি সার্কিট? ডিসি সার্কিট। তাহলে 50 + 2 কত এম্পিয়ার বল? 52 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এবার করো। এবার ইজি পাবো কীভাবে বলো? এই সবগুলো ড্রপ যোগ করলে আমরা কি ইজি পেয়ে যাবো। তাহলে ড্রপ কি এখানে হবে না? তাহলে কত বলে ইজি ইকুয়াল টু কত? 52 গুণ, দেখতো এইও ড্রপ করবে এও ড্রপ করবে, দুজন কি সিরিজ আছে না? তাহলে একবারে রোধ যোগ করে কারেন্ট গুণ দিলে তো হচ্ছে নাকি? বোঝা গেছে না? যায়নি হৃদয় বোঝা নাই? এই রোধ আর এই রোধ কিসে আছে? তাই এই রোধ যোগ করে একবার কারেন্ট দিয়ে গুণ করবো না, তাহলে তো হচ্ছে। তাহলে এই রোধ কত বলো? 0.05। আমি বোঝা নাই, প্লাস কত হয় বলো? 0.03। এইটা এটা আলাদা গুণ করা, পরে এইটা এটা গুণ করা আবার যোগ করা, কি কথা? এটা কি কথা না? তাহলে এদের ড্রপ শেষ। প্লাস কত হবে বলো? 500 ভোল্ট। প্লাস কিন্তু 2 ভোল্ট, ব্রাশের ড্রপ নিতে হবে কিন্তু। হ্যাঁ প্রতি ব্রাশ বলছে, প্রতি ব্রাশ মানে কি একটা দেওয়া আছে, তাহলে কারেন্টটা নিতে হবে না? তাহলে কত যোগ হবে? কত? 2 ভোল্ট। ব্যাস শেষ অঙ্ক, ইজি ম্যাম হয়ে গেল। করো এই অঙ্ক, এই যে অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ কত করেছে বলো? 502 কেন? 506 হবে। এই 2 নিতে হবে কিন্তু, ভালো করে খেয়াল করিস। 52 গুণ 0.05 গুণ 0. প্লাস 0.03 প্লাস 500 প্লাস 2, তাহলে কত হবে? 506.16 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারছিস না? বুঝিস নাই?